এই ঘটনাটি আমাদেরকে যিনি বলেছেন তার নাম হচ্ছে আসিফ হোসাইন। ওনার বাড়ি গাজীপুরের মাওনাতে, তবে উনি ময়মনসিংহের নটরডেম কলেজের যে শাখা সেখানে বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। এই ঘটনাটা অত্যন্ত স্পর্শকাতর, এই কারণে অনেকগুলো বিষয় আমি সঙ্গত কারণে বলতে পারছি না, যদিও বা এই আসিফ হোসাইন ভাই উনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে পাঠিয়েছেন কোন জায়গায়, সেটার নাম কি, এরকম বিস্তারিত বিষয়। কিন্তু আমি সঙ্গত কারণে আপনার পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন যে কেন আমি এই ঘটনাটি এই স্পেসিফিক করে বলতে চাচ্ছি না, কারণ অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটি। তো চলুন মূল ঘটনা শুরু করি। মূলত এই ঘটনাটি একটি গার্মেন্টসকে কেন্দ্র করে। ঘটনার মর্মান্তিকতা এবং ভয়াবহতা যে কাউকে ভাবাতে বাধ্য করবে। ঘটনাটি উনি শুনেছিলেন ওনারই এক দুঃসম্পর্কের ভাবির মুখ থেকে। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 15 বছর হবে, এরকম হয়েছে আর কি আগের। তার মানে এখন যদি 2024 সাল হয়, আজ থেকে 15 বছর আগে, তখন আমরা বলতে পারি 2010 সাল, এরকম একটা সময় ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির স্থান ময়মনসিংহ, খুবই পরিচিত একটা জায়গা, কিন্তু আমি নামটা বলছি না। ঘটনাটি যে গার্মেন্টসকে কেন্দ্র করে ঘটেছে সেখানেই মূলত ওনার সেই ভাবির বড় ভাই সুপারভাইজার পদে কাজ করতেন, এমনকি এখনো সেখানেই কাজ করছেন। তো ওই সময়ে গার্মেন্টসটি ছিল একতলা বিশিষ্ট এবং যে ফ্লোরে ঘটনাটির সূত্রপাত হয় তার পাশে ছিল একটি পুরনো কবরস্থান। এবং একটা বাজে ব্যাপার হচ্ছে, সেই ফ্লোরে যে ওয়াশরুমটা ছিল সেটি ড্রেন নাকি ওই পুরনো কবরস্থানের দিকে মুখ করা ছিল। ওই ওয়াশরুমে সকল ময়লা আবর্জনা ওই কবরস্থানটির ধারে একটা ডোবার মতো জায়গায় গিয়ে জমা হতো। তো ঘটনাটি শুরু হয় এক বিভীষিকাময় রাতে। সে রাতে ওই ফ্লোরে কেবল 4 জনের নাইট ডিউটি ছিল। তাদের একজন ছিল জমির আলী, এটি ছদ্মনাম। তো তাদের ডিউটি ছিল রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো রাতের বেলা ডিউটিতে এসে যে যার মতো কাজ করতে লাগলেন। উল্লেখ্য যে ওই সময় অফ সিজন থাকায় তাদের কাজের চাপ খুব একটা ছিল না বললেই চলে। তো ওনারা কাজ করছেন। এমন সময় ওনাদের মধ্যে একজন বাইরে গেলেন চা খেতে। নর্মালি গার্মেন্টসের বাইরে সারা রাত চায়ের দোকান খোলা থাকে, নাইট শিফটে যারা ডিউটি করে মাঝে মাঝে তারা চা খাওয়ার জন্য নিচে নামেন। তো তখনই জমির আলী ভাবলেন কাজের চাপ তো তেমন একটা নেই, তাই 2-1 ঘন্টা ঘুমালে মন্দ হয় না। এই ভেবে তিনি মেঝেতে গামছা পেতে শুয়ে পড়েন। আর ওই 2 জন তখন একে অপরের সাথে কাজও করছিলেন, গল্পও করছিলেন। কিছুক্ষণ পর 2 জন জমি আলীকে ধাক্কাতে ধাক্কাতে ওঠান, যে ভাই জমির ভাই ওঠেন ওঠেন, এই শোনো বাইরে থেকে কিসের জন্য আওয়াজ আসছে, কিন্তু কিসের আওয়াজ আসছে এটা তো বোঝা যাচ্ছে না। এখন এই জমির সাহেবকে তো ধাক্কায় উঠালেন। এখন 3 জনই একসাথে শুনতে পান যে এই ওয়াশরুমের দেয়ালের পেছন থেকে গড়গড় গড়গড় শব্দ ভেসে আসছে। কুকুর রেগে গেলে যেরকম শব্দ করে ঠিক তেমন শব্দ, তবে শব্দটা আরো জোরালো এবং আরো ভয়ানক শোনাচ্ছিল। তখন জমিয়ারি বলে উঠলেন, আরে ও কিছু না, শিয়াল কুকুর হয়তো আওয়াজ করছে। আর ওই ওয়াশরুমের পিছনে তো ওই কবরস্থানের জায়গাটা তো ভালো না, তাই হয়তো শিয়াল কুকুর আস্তানা গেড়েছে, লোকজন তো খুব একটা যায় না। তো এইটা বলে উনি 2 জনকে আশ্বাস দিলেন। আর এদিকে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও ওই যে লোকটা যে চা খেতে বাইরে বের হয়েছিল সে আর ফেরত আসছিল না। এই দেখে তারা ওই লোকটাকে খুঁজতে বের হবেন, এমন সময় দেখা গেল ফ্যাক্টরির মেইন গেট বন্ধ হয়ে গেছে, তাই তারা খোঁজ নিতে পারলেন না। তো এইভাবেই তারা কাজ করতে করতে সকাল হয়ে যায়। সকালে তারা যখন তাদের ডিউটি শেষ করে বাইরে যাবেন তখন তারা বাইরে কবরস্থানের পাশে লোকজনের চেঁচামেচির শব্দ শুনতে পান। তারা দৌড়ে ওখানে গিয়ে দেখতে পান তাদের সাথে ওই যে 3য় লোকটা যে গত রাতে চা খেতে বাইরে বেরিয়েছিলেন, উনি ওখানে ওই কবরস্থানের ঢোকার যে রাস্তা বা ঢোকার ওই মুখে আর কি অচেতন হয়ে পড়ে আছেন। আর ভয়ানক ব্যাপার এই যে তার ডান যে কানটা, এই কানের এখানে কাটা ছিল আর গায়ের জামাটি ছেঁড়া, তার বুকে 3 আঙ্গুলের বেশ বড় একটা আঁচড়ের দাগ ছিল। তার মানে হচ্ছে যে জিনিসটা তাকে আঘাত করেছে তার আঙ্গুল 3টা।
সকলে তাকে ধরাধরি করে তার বাড়িতে পৌঁছে দেন। তার পরিবার এবং এলাকার লোকজন ভেবেছিলেন এটা হয়তো কোনো শেয়ালের দলের কাজ, কিন্তু আসলে কি শেয়ালের পায়ে 3টা নখ থাকে? যাই হোক, হতে পারে অনেক সময় 3 আঙ্গুলের দাগই পড়েছে, অন্য সাইডের আঙ্গুলের দাগ পড়েনি। এটা তো হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর উনি রাতের বেলা ওই দিকটাতে গিয়েছিলেন, আর এই কারণে শেয়াল একা পেয়ে তাকে আক্রমণ করেছে, এটা তো হতেই পারে। তো ওই দিন কেটে যায়, অথচ ওই লোকের কিন্তু জ্ঞান ফেরত আসছিল না। তাকে ওই সময়ের মধ্যেই ডাক্তার কবিরাজ দেখানো হয়, কেউ কিছুই ধরতে পারছে না। প্রায় 2 দিন পর তার জ্ঞান ফেরে। তার জ্ঞান ফিরেছে শুনে তার সহকর্মীরা বেশ কয়েকজন ওনার বাসায় যান দেখতে। উল্লেখ্য যে তাদের সাথে ওই 3 জনও ছিলেন যারা ওই ফ্লোরে রাতের বেলা ডিউটিতে ছিলেন তার সাথে। তো জ্ঞান ফেরত পাওয়ার পর উনি যা বলেন সেটা ছিল খুব ভয়ানক একটা ব্যাপার। উনি চা খেয়ে একটি সিগারেট ধরান, এবং সিগারেট ধরানোর পর ওনার মনে হলো ওনার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার। উনি চিন্তা করেন এখানেই কাজটা সারি। তো ওই যে ফ্যাক্টরির পেছন দিকে যেখানে সাধারণত ওয়াশরুমের ময়লা আবর্জনাগুলো পড়ে, উনি ওই দিকটাতে ঝোপের দিকে গিয়ে উনি ওনার যে জরুরত এটা সারছিলেন। হঠাৎ করে উনি দেখতে পান ওনার থেকে 10-15 হাত সামনে 4-5 বছরের বাচ্চার আকৃতির একটা ছায়ার মতো কিছু একটা দেখেছেন বলে ওনার কাছে মনে হয়। উনি ভাবেন এত রাত্রে এখানে তো কোনো বাচ্চার আসার কথা না। তো এটা ভেবে উনি ওনার প্যান্টের ভেতর থাকা ওই যে দেশলাই যেটা মানে লাইটার যেটা, এই লাইটারটা জ্বালিয়ে বাচ্চার দিকে একটু মানে হাতটা একটু এগিয়ে দেন, এটা কি দেখি একটু আলোতে কি দেখা যায়। তখন উনি যেটা দেখেন ওনার সমস্ত শরীর একদম বরফ শীতল হয়ে যায়। উনি দেখেন এই বাচ্চা আকৃতির জিনিসটার মুখমণ্ডলের স্থানে মানে যেখানে মুখ ওখানে নাক, চোখ, কান, মুখ মানে ঠোঁট কিচ্ছু নাই, পুরো প্লেন মানে পুরো একটা স্কিন সমান। আর তার পরনে সাদা আকৃতির কিছু একটা ছিল, মানে সাদা টাইপের কিছু একটা ছিল। তো এটা দেখার পর ওনার তো নড়াচড়া করার মতো ক্ষমতা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর ভয়ানক ব্যাপার এখনো কিন্তু রয়ে গেছে, সেটা হলো হঠাৎ করে এই সময়ের মধ্যে উনি দেখেন যে ওই বাচ্চার মুখের যে স্কিনের যে আকৃতি সেটা পরিবর্তন হতে লাগলো, এবং ওই লাইটারের আলোতে উনি স্পষ্ট দেখেন ওটার মুখমণ্ডলের চেহারার ভেতর থেকে হাতের মতো কিছু একটা বের হয়ে আসতে লাগলো, এবং দেখতে দেখতে সেটা আর একটা মানব আকৃতি ধারণ করলো। ওনার লাইটারে কিন্তু আগুন জ্বলছে, ওদিকে ওনার হাতে যে আগুনের তাপে হাতে ঝলসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, ওনার কিন্তু ওই ফিলিংসটা নাই, কারণ ওনার চিন্তা চেতনা পুরোটাই ওই দিকে। উনি লাইটারটা হাতে ধরে রেখেছেন, লাইটার কিন্তু বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না, কারণ গরম হয়ে যায়। আর ওই যে মুখমণ্ডলের চেহারা ভেতর থেকে হাতের মতো কিছু একটা বের হয়ে আর একটা মানব আকৃতি ধারণ করেছে। উনি কিছু বুঝে ওঠার আগেই এই 2টা অবয়ব ওনার উপর এসে ঝাঁপিয়ে পড়ে, এরপর ওনার কিছু মনে নাই। ওনার মুখ থেকে এসব শুনে তার পরিবারের লোক এবং তার সহকর্মীরা তো ঘাবড়ে যায়। অনেকে রাত বিরেতে মনের ভুল হয়েছে ভেবে অনেকে এটা ভুল করেছিলেন বা ভুল ভেবেছিলেন। যদি মনের ভুলই হয় তাহলে ওনার গায়ে আঁচড়ের দাগ আর তার কানের এখানে কাটা গেল কিভাবে? তো যাই হোক, পরের রাত্রে তারা 3 জন যথারীতি কাজ করছিল। ওই যে উনি তো আসেন নাই, অন্য ওই ফ্লোরে যে 4 জন ছিল, তো 4 জনের মধ্যে 3 জন তো ছিল, ওনারা কাজ করছিলেন। এমন সময় আবারও তারা সেই কর্কশ কণ্ঠে গড়গড় গড়গড় শব্দ শুনতে পাচ্ছিলেন। তবে এবার মনে হচ্ছে শব্দটা ওই ওয়াশরুমের ভেতর থেকে আসছে। এর আগের বার তো মনে হচ্ছিল বাইরে থেকে আসছে, ওই দেয়ালের পেছন দিক থেকে, কিন্তু এবার ওই ওয়াশরুমের ভেতর থেকে। তারা 3 জন এবার প্রচন্ড ভয়ে ওই ফ্লোর থেকে বেরিয়ে অন্য ফ্লোরের লোকদেরকে এনে শব্দটা শুনতে বললেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অন্য ফ্লোরের লোকজনরা যখন এখানে আসলো তারা কিন্তু শব্দটা শোনেনি, শব্দটা থেমে গিয়েছিল। তো তারা ওই রাতে ওই ফ্লোরের একা কাজ করতে পারলেন না। পরের দিন তারা ফ্লোরের ম্যানেজারকে এই বিষয়ে জানালেন, এবং তাদের যে সঙ্গী ছিল তার সাথে কি ঘটনা ঘটেছিল এই বিষয়ে বিস্তারিত জানালেন। সব শুনে ম্যানেজার এই ব্যাপারে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানালেন। পরের দিন এই জমির আলীর স্ত্রী অসুস্থ থাকায় উনি ওই রাত্রে ডিউটিতে যেতে পারেননি। ফলে ওই রাত্রে ওই ফ্লোরে কেবল 2 জন ছিলেন। পরের দিন সকালবেলা ওই ফ্লোরে ডে শিফটের লোকজন আসে কাজ করার জন্য, কিন্তু ওই ফ্লোরের মেইন দরজা ভেতর থেকে লাগানো। দরজার চাবি আবার বাইরে তারা এসেছেন, তাদের একজনের কাছে ছিল বিধায় তারা দরজা খুললেন, কিন্তু তারা ভেতরে কাউকে দেখতে পেলেন না। তারা ভেতরে নাই,
তাহলে দরজা ভেতর থেকে লাগানো, ওখান থেকে বাইরে বেরোনোর তো কোনো সুযোগ নাই, চারদিকে লক করা। ওনারা কোথায় গেলেন? তারা দুজনে উধাও হয়ে গেলেন এভাবে। এই ব্যাপারটা জমির আলীও জানতে পারলেন। উনি ওই দুজনের বাড়িতে গিয়েও খোঁজ নিলেন, অথচ তাদের পরিবার তাদের বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না। শুধু তারা এতটুকু বলেছেন যে রাতের বেলা তারা ডিউটিতে গিয়েছিলেন, কিন্তু তারা ফেরেন নাই এখনো। তো এইভাবে একদিন যায়, 2 দিন যায়। ঠিক 2 দিন পর সেই শিফটে ওই ফ্লোরের পাশের ফ্লোরের একজন ওই পুরনো কবরস্থানের পাশে ময়লা ফেলার স্থানে ফ্যাক্টরির ময়লা ফেলতে যাওয়ার সময় কিছু একটা দেখে বিকট চিৎকার করে ওঠেন। তার চিৎকারের শব্দ শুনে আরো কিছু লোক সেখানে আসে। সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটা লোক সেদিন সেটা দেখেছিলেন। আজও হয়তো এটার ব্যাপারে ভাবলে তাদের গা শিউরে উঠবে। তারা সবাই সেখানে দেখতে পান কবরস্থানের পাশের ওই ডোবাটার ধারে মানুষের আঙ্গুলের নখ, দাঁত এবং মাথার চামড়া সহ চুল রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। অনেক সময় দেখা যায় যে কোনো প্রাণী কোনো আরেকটা কোনো কিছুর মাংস যদি খায় বা অন্য কোনো প্রাণীর মাংস খাওয়ার পর যে অবস্থায় রেখে যায়, ঠিক তেমন। এইটা দেখে ওইখানে উপস্থিত থাকা প্রত্যেকটা লোক তখন আতঙ্কিত হয়ে যায় এবং এই বিষয়ে পুলিশকে জানাতে চায়। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ এই বিষয়ে তারা নিজেদের মতো ভেবে পুলিশকে জানাবেন বলে সকলকে আশ্বস্ত করেন। গার্মেন্টসের যিনি মালিকের অনুমতিতে পরবর্তীতে অনেক কিছু করা হয়েছিল এই বিষয়টা নিয়ে। অনেক ওঝা কবিরাজ ডেকে আনা হয়েছিল। তবে তাদের অনেকেই সেই কবরস্থানটার সামনে গিয়ে কিছু একটা দেখে নাকি ভয়ে পালিয়ে গিয়েছেন। তবে একদিন একজন ভালো কবিরাজকে নিয়ে আসা হয়। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন ওই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। তবে উনি ওই জায়গাটা বোঝার পর উনি জানিয়েছিলেন কবরস্থানের ওই ডোবার মধ্যে আদমখোর খাপুরা আস্তানা গেড়েছে। এরা খুবই ভয়ানক এবং মাংসাশী প্রকৃতির জিন। এরা যদি নিজে থেকে চলে না যায় তাহলে এদের এখান থেকে তাড়ানো প্রায় অসম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থানের আশপাশ পরিষ্কার করে ফেলুন এবং এখানকার প্রত্যেকটা কবর মেরামত করার ব্যবস্থা করুন। এটা ওই কবিরাজ বলেছিলেন। এলাকাবাসীর মুখে তখন ওই খাপুরা নামটি আতঙ্কের মতো ছড়িয়ে পড়ে। এর কারণে ওই গার্মেন্টসটা নাকি 2-3 দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন মালিক কর্তৃপক্ষ। তবে কবরস্থান পরিষ্কার করার পর সেখানে আর তেমন কোনো সমস্যা হয়নি। এরপর অনেক দিন কেটেও যায়। ওই দুজনের আর কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি। তাদের সাথে ওই রাত্রে কি হয়েছিল তা আজও রহস্য রয়ে গেছে। ওই যেই চুল, দাঁত, নখ এগুলো কি ওনাদেরই ছিল কিনা এই বিষয়ে জানা যায়নি। তবে এই দুইজন একেবারেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। ওই পরিবারের সদস্যরা অবশ্য তাদের মিসিং ডায়েরি করেছিলেন। তবে উপযুক্ত আলামত এবং প্রমাণ না পাওয়ায় পুলিশ এই বিষয়ে বেশি দূর আগাতে পারেননি। কবরস্থানের আশপাশ পরিষ্কার করা হয়। শোনা যায় এরপরও নাকি মাঝে মাঝে কবরস্থানের ওই ডোবার আশেপাশে অনেকেই সেই বাচ্চা আকৃতির অবয়বটাকে দেখেছে। তবে এখন সেখানে এরকম সমস্যা খুব একটা হয় বলে শোনা যায় না। আর বর্তমানে ওই কবরস্থান নাকি এখন আর নেই। ওখানকার কবরগুলো সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী জমির আলী ছদ্মনাম এবং এই যে ভাবি যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার ভাই এখনো একসাথেই ওই গার্মেন্টসে কর্মরত রয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটি কতটা সংবেদনশীল বা স্পর্শকাতর, যার কারণে আমি পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়ার পরও আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না বলে দুঃখিত। আপনারা যারা ময়মনসিংহে আছেন, যারা এই ঘটনা সম্পর্কে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে এই গার্মেন্টসের নাম বা ঠিকানা আপনারা কেউ লিখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আর ওই গার্মেন্টসের নাম ঠিকানা লিখে আমাদের ফেসবুক বা পেজ বা গ্রুপেও কেউ কোনো পোস্ট দিবেন না বা কমেন্ট করবেন না, এতটুকু অনুরোধ রইল, যেহেতু নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা খুব সংবেদনশীল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, আসিফ হুসাইন ভাই। দারুণ একটি ঘটনা পাঠিয়েছেন। খাপুরা এই জিন, এটা নামটা অনেকটাই নতুন আমাদের কাছে। এরকম মাংসাশী জিনের নাম আমরা শুনেছি, বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন নাম হয়, তবে খাপুরা নামটা নতুন, এটা শুনলাম আর কি। বিভিন্ন সময় এমনও জিনের নাম শোনা যায় ওরা মানুষের শরীরের মধ্যে ঢুকে ভেতরে থাকা হাড়ও খেয়ে ফেলে, শুধু চামড়াটা পড়ে থাকে। ঠিক যেমন একটা ফুটবলের হাওয়া ছেড়ে দিলে যেভাবে চুপসে যায়, ঠিক একটা মানুষ ওভাবে চুপসে গিয়ে পড়ে থাকে, তার শরীরের ভিতরে কিচ্ছু থাকে না। এমন ভয়ানক জিনও রয়েছে।
তো সাধারণত যেটা হয় যে এই ধরনের ডোবা এই জায়গাগুলোতে খুব একটা যেতে হয় না। এই জায়গাগুলো বিশেষ করে রাতের বেলা অবশ্যই অ্যাভয়েড করে আমরা যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কৌশিক গাঙ্গুলি, MBBS 4th বর্ষের একজন ছাত্র, অর্থাৎ ডাক্তারি পড়ছেন। ভূত নাইট শোনার পর থেকে আমি আপনার ভক্ত হয়ে গেছি। অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা জানবেন। তাই ভাবলাম আমার এলাকার কিছু অলৌকিক ঘটনা আপনাকে পাঠাই। আগেই বলে নিচ্ছি, আপনাদের কোনো সমস্যা না থাকলে আমার জেলার নামটা উল্লেখ করবেন না, কারণ এখানে এখনো অনেকেই নতুন বসবাস করে, তাই একটা ভীতি ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, আমি জেলার নামটা যদি আপনি উল্লেখ করে থাকেন সেটা আমি চেষ্টা করছি এড়িয়ে যাবার। আমার বাবা জেলার নামটা নিচ্ছে না, সরকারি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষক ছিলেন, তাই ছোটবেলা থেকেই এখানকার কোয়ার্টারে থাকি। আমার বাসার পাশে আছে বিভাগীয় প্রধান চিফ ইন্সট্রাক্টরের বিল্ডিং, যার নাম CI কোয়ার্টার বিল্ডিং। এটার নাম CI কোয়ার্টার বিল্ডিং হলেও মানুষ ভূতের বালি বলে ডাকে। বিল্ডিংটার সিঁড়িতে উঠলেই মনে হয় যে কোনো মানুষের মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হতো, কেমন জানি অন্ধকার আর গুমট আবহাওয়া। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ওখানে এক পরিবার থাকতো যাদের সাথে আমার অনেক সখ্যতা ছিল। ওরা প্রায় আমাদের বলতো রাত হলে ওনাদের বাসার উপর থেকে অনেক জোরে শিল নোড়া মশলা বাটার শব্দ শোনা যায়। কোনো এক মধ্যরাতে কোনো এক কারণে আঙ্কেলের ঘুম ভেঙে গেল। আঙ্কেল রুমের পাশেই তার মেয়ের রুম, যার বিয়ে কিছুদিনের মধ্যেই হওয়ার কথা ছিল। আঙ্কেল যখন ওনার মেয়ের রুম অতিক্রম করছিল তখন দেখতে পেল দিদিটার মশারির অংশটা পুরো ঘরটার চেয়ে একটু বেশি অন্ধকার, অর্থাৎ মশারির ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, আর পুরো ঘরটাতে অন্যরকম আরেকটু হালকা অন্ধকার। এরই মধ্যে তিনি দেখলেন যে মশারির মধ্যে কিছু একটা মিটমিট করে জ্বলছে, কিছুটা জোনাকির আলোর মতো, আর কেমন যেন অদ্ভুতভাবে একটা আওয়াজ হচ্ছিল, খসখস। আঙ্কেল প্রথম ভেবেছিলেন হয়তো ওনার মেয়ে তার হবু স্বামীর সাথে কথা বলছে, কিন্তু মশারির ভেতরে এমন অস্বাভাবিক আলো দেখে তিনি কিছুটা ভয় পেলেন এবং পরের দিন তার মেয়েকে জিজ্ঞেস করলেন। দিদিও বললেন যে প্রত্যুত্তরে ওই সময় উনি কথা বলছিলেন না, যেহেতু তাদের সম্পর্কটা পারিবারিকভাবে ঠিক করা আর তাদের পরিবারও বেশ মডার্ন গোছের, সেহেতু দিদি ওই সময় তার বাগদত্তের সাথে কথা বললেও সেটা অস্বীকার করার কোনো কারণ ছিল না। অতঃপর কোনো একটা সময় তারা সেই বাসা ছেড়ে চলে যায়। নতুনরা আসেন, তারাও অদ্ভুত ঘটনা উপলব্ধি করেন, যেমন কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ, পেছন থেকে পরিচিত মৃত মানুষের ডাকের শব্দ, যেটা আমার মাও শুনেছেন। একদিন সন্ধ্যার দিকে আমার মা আর এক কাকি ওই বিল্ডিংয়ে অতিক্রম করে বাসায় ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে মহিলা কণ্ঠে কেউ যেন ডেকে উঠলে, ও বৌদি, বৌদি। পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। কণ্ঠটাও মায়ের বেশ পরিচিত মনে হলো। একটু ভাবতেই মনে পড়ল এ তো সেই মহিলার কণ্ঠ যে আমাদের বাসায় কাজ করতেন, পরে মারা গিয়েছিলেন। পরবর্তীতে হুজুর ডেকে ওই বিল্ডিং বন্ধক করিয়ে দেয়া হয়। তারপর ওখান থেকে আর কোনো সমস্যার কথা শুনিনি, কিন্তু সমস্যা শুরু হয় আমাদের বাসায় আর পাশের হোস্টেলে। আমার মা একদিন দুপুরে ওয়াশরুমে যান। বাসায় শুধুমাত্র এক প্রতিবেশী আন্টি ছিলেন। আগে থেকেই বলে রাখা ভালো, একসময় আমার মা বাসায় গান শেখাতেন, কিন্তু স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়ার পরে শেখানো ছেড়ে দেন। তখন ওয়াশরুমের বাইরে এক মহিলা মাকে উদ্দেশ্য করে বলে, বৌদি, আমার মেয়েকে গান শেখাবেন? মা ভেতর থেকে বললেন, আমি তো এখন গান শেখাই না, কে আপনি? এই বলতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। মা কিছুক্ষণ পরে বেরিয়ে এসে দেখলেন ঘরে এক প্রতিবেশী কাকি ছাড়া আর কেউ নেই। দরজা রীতিমতো বন্ধই ছিল। তাহলে কে ছিলেন উনি? বন্ধ দরজা খুলে কিভাবেই বা ঢুকলেন? সেই কাকিকে জিজ্ঞেস করলেন যে এখানে কেউ এসেছিল? সে স্পষ্ট বলল, কই, কেউ তো আসেনি, আমি একাই ছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মহিলাটির কথা তিনিও শুনতে পেয়েছিলেন। পরে বাবাকে মা পুরো ঘটনা খুলে বলেন। বাবা বুঝতে পারেন ব্যাপারটা এবং হুজুর ডেকে নিয়ে এসে
এই বিল্ডিংটাও বন্ধক করে দেওয়া হয়। ঘটনাটি গুছিয়ে লিখতে পারলাম না জানি, তবে আপনি পড়ে শোনালে খুশি হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আমার নাম তাসনিহা ইসলাম। আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার দূরসম্পর্কের এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার বাড়ি চাঁদপুর জেলার শহরাস্তি থানার নিজমেহার গ্রামে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। ঘটনাটা গত বছর অর্থাৎ 2020 সালের। তিনি তাদের বাড়ির পাশের মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। তো প্রতিদিনের মতো তিনি ফজরের আজানের আগেই মসজিদে চলে যান। সেদিন মসজিদের মুয়াজ্জিন সাহেব একটু অসুস্থ ছিলেন, তাই মুয়াজ্জিন সাহেবের পরিবর্তে তিনিই আজান দেন। তিনি যখন আজান দিচ্ছিলেন তখন সেই কক্ষে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। আজান শেষ করার পর তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। তাই তিনি পেছনে ফিরে যা দেখলেন সেটা ছিল এরকম যে একটা মেয়ে তার থেকে 3-4 পা পেছনে দাঁড়িয়ে আছে আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা ছিল অসম্ভব রকমের সুন্দর। মেয়েটা তাকে বলল, আমি তোর আজান শুনতে এসেছি, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমার যা শোনার ছিল তা শোনা হয়ে গেছে। এটা বলি চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তিনি এতক্ষণ কি দেখলেন সেটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। কিছুক্ষণ পরে কিছু না ভেবেই তিনি তার পাশের রুমে থাকা মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন। তখন মুয়াজ্জিন সাহেব আসার পরে তিনি এতক্ষণ যা দেখলেন সবকিছু তাকে বললেন। মুয়াজ্জিন সাহেব তাকে বললেন যে যা দেখেছেন সেটাতে যেন ভয় না পান। হয়তো সেটা কোনো পরী ছিল যে তার আজান শুনতে এসেছিল, কারণ আমার সেই ভাইয়ের আজানের কণ্ঠ অসম্ভব সুন্দর ছিল। এরপর আর কিছুই হয়নি, তবে তিনি আজও এই ঘটনার কথা মনে করে বিস্মিত হন। এটাই ছিল আমার ঘটনা। আশা করি পড়ে শোনাবেন। ভূত নাইটের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন তাসনিহা ইসলাম। অনেক অনেক ধন্যবাদ তাসনিহা ইসলাম সহ যারা যারা ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আসলে খুব বেশি বড় ঘটনা না, কিন্তু একটা সত্যিকারের বাস্তব একটা ঘটনা যার সাথে ঘটেছিল তিনি আমাকে এটা শেয়ার করেন। ওনার নাম হচ্ছে দুলাল। উনি থাকেন নেত্রকোনা দুর্গাপুরে। সরাসরি আমাকে তিনি ঘটনাটা বলেছেন এবং যখন বলেন তখন আমার বেশি ভয় লেগেছিল, এর জন্য আপনাদের কাছে একটু শেয়ার করা। এটা আসলে একটু রহস্যময় একটা ঘটনা। তো এটা ঘটেছিল 2016 সালের অগাস্ট মাসে। এখনও অগাস্ট মাসই চলছে। তো দুলাল ভাই নাকি 2007 কি 8 সালে দেখে তখন উনি একটু ভবঘুরে টাইপের ছিলেন। উনি বিভিন্ন জায়গায় চলে যেত, দেখা যেত ওনার বাসায় অনেকে অনেক কিছু জানতো না। ওনার বাসার মেম্বার, ওনার বাসার দুর্গাপুরই ছিল, নেত্রকোনা দুর্গাপুরই ছিল। তুমি দেখা যেত যে হঠাৎ করে তবলিগে চলে গিয়েছেন, মানে এখানে থাকতেছেন 10-15 দিন, আবার এসে পড়তেছে। আবার দেখা যাচ্ছে যে উনি 2-1 দিন বাসা নেয়, বন্ধুদের সাথে ঘুরতে চলে গেছে, এরকম টাইপের নাকি উনি ছিল, মানে এই ভালো এই খারাপ এরকম। তো উনি যেটা বলতেছে যে তখন ওনার একটা আমাদের এলাকার একটা লোকের সাথে ওনার পরিচয় হয়। সেই লোকটার নাম ছিল হোসেন মিয়া। তো সেই হোসেন মিয়া নাকি ছিল মানে আধ্যাত্মিক লাইনের লোক, মানে সে নাকি এরকম বিভিন্ন জায়গায় এরকম হাঁটাচলা করে মানুষ বিভিন্ন গ্রামে গ্রামে যেত, মানুষের সেবা করতো এবং এটা নেত্রকোনার আশেপাশে এরকম অনেক জায়গায় যেত। এবং সে যখন যেত দেখা যায় মানুষ অনেক উপকার করতো, কারো কোনো ক্ষতি করতো না। সেই হোসেন মিয়া খুব বয়স্ক একজন লোক ছিল, বয়স নাকি হবে প্রায় 65 কি 70। তো সেই হোসেন মিয়ার সাথে কোনো এক জায়গায় গিয়ে এই দুলাল ভাইয়ের ওনার পরিচয় হয় এবং দুলাল ভাই এক কথা ওনার শিষ্য হিসাবে কাজ করতো। এবং হোসেন মিয়া যেখানে যেত তখন এই দুলাল ভাই নাকি ওনার সাথে প্রায় যেত। এবং ওনার বাসার থেকে নাকি প্রায় দুলাল ভাইকে বলা হতো যে দেখ তুই উল্টা পাল্টা এসব লোকের সাথে চলিস না, এসব লোককে দেখি, মানে হোসেন মিয়াকে দেখে নাকি খুব একটা ভালো লাগতো না ওনার পরিবারদের। প্রায় সময় নাকি এরকম মাঝে মাঝে হোসেন মিয়াকে আবার দুলাল ভাই নিয়ে আসতো, বাসায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো। আর হোসেন মিয়ার এরকম বাড়িঘর বলতে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা কিছুই ছিল না। উনি নাকি পুরো সম্পূর্ণ একজন একা লোক ছিল। উনিও নাকি এরকম মানে এরকম ভবঘুরি ধরনের ছিলেন। তো হোসেন মিয়ার সাথে এরকম দুলাল ভাই পরিচয় হয় 2010-এর দিকে। তো ওনারা নাকি এরকম প্রায় 3 বছর একসাথে ছিল এবং এই হোসেন মিয়ার জন্য নাকি দুলাল ভাইয়ের বাসা থেকে ওনাকে প্রায়
বের করে দিচ্ছিল যে হ্যাঁ তুই ওর সাথে থাক, ওনার সাথে গিয়ে থাক। আর উনি একটু হোসেন ভাই একটু রহস্যময় লোক ছিল। উনি সবসময় যে কথাগুলো বলতো ওই দুলাল ভাইদের বাসায় ছিল আব্বা আমাকে, যেগুলো নাকি সামনের দিনে গুলাই করতো, মানে একটু ভবিষ্যৎবাণী করে যেত। তো যাই হোক, এরকম যখন একটা পর্যায়ে দেখতেছে যে দুলাল ভাই একটু অন্য লাইনে চলে যাচ্ছে, ওই লোক হোসেন মেয়া তো ছিল আধ্যাত্মিক লাইনে, ওই লাইনে চলে যাচ্ছে, তখন ওনার পরিবারের সদস্যরা অনেক বকাবকি করে এবং করে বলে যে দুলাল তোমাকে এখন দেশের বাইরে চলে যাও, তুমি এখানে দেশে থাকো না, ওখানে দেশের বাইরে মিডিল ইস্টে যাও, এখানে কাজ টাজ করো, কারণ ওখানে আমাদের রিলেটিভ ছিল। তখন সেই হোসেন মেয়া একবার আমাদের বাসায় আসে এবং দুলাল ভাইয়ের আব্বা মা বুঝায় দেখেন আমার ছেলেকে আপনার থেকে একটু মুক্তি দেন, ও দেশের বাইরে চলে যাক, একটু এখানে ওরে পাঠাই দিই, ও আসলে এইভাবে জীবনযাপন করা যাবে না, ওর বিয়ে শাদী করতে হবে, বা ওর যদি বউ বাচ্চা হয় একটু সামনে তো ভবিষ্যৎ আছেই। তখন সেই হোসেন মিয়া উনি দুলাল ভাইকে উনি বুঝায় বলে ঠিক আছে তুমি চলে যাও দেশের বাইরে, তোমার ফ্যামিলি চাচ্ছে, আমি নাহলে আমার মতো করে থাকবো। তো যাই হোক এরকম, তো তারপরে ওরকম দুলাল ভাই উনি দেশের বাইরে চলে যায় এবং ওনার যাওয়ার আগে ওনার বিয়ে করে যায় উনি। তো উনি এরকম 2014 সালের দিকে সম্ভবত দুলাল ভাই এরকম দেশের বাইরে যায়। তো উনি এরকম 2 বছর থাকে। তো থাকার পর 2 বছর যখন শেষ হয়, 3 বছর বাদে উনি প্রায় সময় নাকি হঠাৎ করে সেই হোসেন মিয়াকে হঠাৎ এরকম রাতের স্বপ্ন দেখতো মাঝে মাঝে, যে দেখতেছে যে হোসেন মিয়া ওনাকে ডাকতেছে যে আসো দুলাল আমরা আবার আগের মতো এরকম বের হই, মানুষের উপকার করি, এরকম কথাবার্তা নাকি প্রায় সময় বলতো। তো উনি নাকি দুলাল ভাই নাকি মাঝে মাঝে তখন ফোন দিয়ে ওনার আব্বা আমাকে বলতো যে হোসেন মিয়া কি আর আসে, আজ গ্রামে দেখা যায় ওনাকে। তখন ওনারা বা মা একটু ব্যাপারগুলো ইগনোর করতে, বলতেছে যে যেটা হওয়ার হয়েছে হোসেনের তুই এখনো বলোস না কেন, বলে বাদ দে, উল্টাপাল্টা কাজ বাদ দে, তোর বউ আছে, তুই ওর সাথে কথা বলি, বলে কোন উল্টাপাল্টা কথা বলবি না। তো যাই হোক এরকম 16 সালের মাঝামাঝি সময় মানে মেয়ের কি জুনের দিকে উনি মিডল ইস্ট থেকে আসেন দুলাল ভাই, উনি ওনার গ্রামে যান এবং উনি এরকম হোসেন মিয়ার কথা একটা ভুলে গেছে, কথাবার্তা বলতেছে না। তো একদিন উনি কোনো একটা কাজে সোমেশ্বরী দুর্গাপুর সোমেশ্বরী নদীর উপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে দিয়ে অনেক সময় চলাচল করা যেত, মানে পানি শুকায় গেলে এরকম চলাচল করা যেত। তখন নাকি একটু পানি কম ছিল। কোনো এক সময় উনি রাত্রি 9টা কি 9টার দিকে এরকম দুলাল ভাই উনি নাকি হেঁটে যখন আসতেছে তখন নাকি হোসেন মিয়ার সাথে ওনার সেই রাতে দেখা, এবং যখন দেখা উনি ওনাকে নাকি হোসেনের পিছন থেকে ডাক দেয় এবং ডাক দেওয়ার পর উনি দেখার পর নাকি খুব অবাক হয়ে যায় এবং অবাক হয়ে নাকি ওনাকে জড়ায় ধরে এবং হোসেন মিয়াকে ধরে কাঁদতেছে, বলতেছে হ্যাঁ হুজুর আপনি কইছিলেন এতদিন, আমি তো আপনাকে বিদেশে গিয়েও স্বপ্ন দেখছি, আপনি এরকম আপনি আমাকে ডাকতেছেন, আপনি আমার সাথে একসাথে কাজ করতে চাইছেন। তখন নাকি হোসেন মিয়া মুচকি হাসি দিয়ে বলতেছে যে তুমি কেমন আছো, কবে আসছো তুমি। তো এরকম বলার পরে বলতেছে যে তোমার তো আসলে এবার একটা বাচ্চা কাচ্চা নাও, আর আমি দোয়া করি তোমার জমজ বাচ্চা হবে, তুমি সুখে থাকবা। তো বলতেছে আপনি কোথায় থাকেন, সেই হোসেন মিয়াকে বলতেছে আর কাছে আপনি এখন কোথায় থাকেন। তো সেই হোসেন মিয়া বলতেছে যে একটা ওনাদের এলাকায় একটা কবরস্থান আছে, বলতেছে যে কবরস্থানের পাশে ওইখানে আমি মসজিদ আছে, যে ওইখানে আমার একটা কুড়ে ঘরে নিচি থাকতেছে, ওইখানে আমার তো কেউ নাই, ওই ঘরটায় আমি একটু কোনোরকম থাকি আর কি, একজন আমার দিছে থাকার ব্যবস্থা করে দিছে। তো তখন সেই হোসেন মিয়াকে কথা বলা দুলাল ভাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি এরকম আপনার এখানে দেখা করতে চাই, কখন আসবে বলেন। তখন সে হোসেন মিয়া বলতেছে যে তুমি হয়তো আমাকে এরকম সবসময় পাবা না, তো তুমি যে কবরস্থানের যে শেষ কবরটা আছে ওই কবরের ওইখানে গিয়ে দাঁড়ায় থাকো এবং একটু ওইখানে দাঁড়াইলেই আমার নাম ধরে ডাকলেই হবে। তখন সেই এটা বলার পর তো এরকম চলে যায়। তখন বলে যে এরকম কোন একটা সোমবার দুলাল ভাই যেটা বলে যে কোনো এক সোমবারে এরকম রাত্রেবেলা ওনাকে এরকম যাওয়ার জন্য বলা হয়, মানে এটা না কি ছিল দেখা করেছিল না সম্ভবত বৃহস্পতিবার, তো মানে ওই যে সোমবার হতে যতক্ষণ লাগে 3-4 দিন পরে এরকম আর কি। তো যাই হোক এরকম তো দুলাল ভাই পরে হ্যাঁ এরকম উনি যায় এবং ওনার তো দেখা সাক্ষাৎ হয়, তারপর চলে যায়। তো সোমবার এরকম রাত্রেবেলা দুলাল ভাই নাকি উনি তখন সেই কবরস্থান যে রাস্তাটা আছে ওখানে গিয়ে উনি শেষ কবরটা আছে উনি দেখতেছে, দূরে দেখতেছে আসলে একটা কুড়ে ঘর আছে, তো উনি কুড়ে ঘরের কাছে যায় না, তো উনি এরকম ডাকতেছে বলতে এরকম ওই হুজুর মানে হুজুর আপনি কি আসেন এরকম করে ডাকতেছে আর কি। এরকম কয়েকবার ডাকার পর যখন দেখে দুলাল ভাই আসতেছে না, তো দুলাল ভাই ভাবে যে ওনার মানে কোনো একটা আত্মীয়র কবর এখানে ছিল, ভাবতেছে একটু মানে জিয়ারত করেই দেখি হুজুর হয়তো আসবে। সেই রাতে এরকম উনি একটু জিয়ারত করতেছিল এবং কিছুক্ষণের মধ্যে সে হোসেন মিয়া আবার ডাক দিতেছে পিছন থেকে, যেই দুলাল আসছি তো আমি, আসো। তো আসার পর বলতেছে দুলাল ভাইকে যে কি অবস্থা দুলাল, তুমি বিদেশে তো ছিলা, কি করলা। তো এরকম বলতেছে যে আমি তো এরকম কাজ টাজ করছি। আচ্ছা ঠিক আছে যেটা করা করছো, আসলে গ্রামের মানুষ তো ভালো না, ভালো মানুষের কত দিতে জানে না। তো দুলাল ভাই বলছে কেন হুজুর কি হয়েছে, বলতেছে যেহেতু ওরা তো আমার থাকতে দিল না, আমার এখন এখানেই পাঠাই দিল।
তখন সেই দুলাল ভাই বলতেছে, কোথায় পাঠাই দিছে, এখানে আপনি কি সমস্যা করছে বলেন, আমি দেখতেছি। তো এটা বলার পর সেই হোসেন মিয়া বলতেছে যে তুমি দেখতেছো ঠিক আছে, কোনো সমস্যা নাই, তো একটা কবর দেখায়, বলতেছে যে এখানে আসো, একটা কবর দেখাচ্ছি তোমাকে। তখন সেই দুলাল ভাইকে এই কবরটা দেখায়। হোসেন মিয়া বলতেছে তুমি একটা কাজ করবা, এরকম প্রতি শুক্রবার এসে এই কবরের এখানে এসে সূরা মুলক পড়বা এবং সূরা ইয়াসিন পড়বা, এই কষ্টটা শুধু আমার জন্য করবা, যদি তুমি আমার ভালোবেসে থাকো। তো বলতেছে যে এটা কার কবর? তো হোসেন মিয়া কাঁদতেছে, তখন এখন একটু কান্না শুরু করে বলতেছে এটা যার কবরই হোক, তুমি শুধু সূরা মুলক আর সূরা ইয়াসিন এই কবরটা এসে পড়বা, প্রতি জুম্মায় পড়বা, এবং তুমি যদি পড়ো দেখবা তোমারই ভালো হবে। তো এটা বলার পর হোসেন মিয়া বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাই, তোমার সাথে আমার পরে কথা হবে। তো সে হুজুরে বলতেছে আর কি যে হুজুর আমি প্রতি জুম্মা এখানে এসে পড়বো, ঠিক আছে, আমি অবশ্যই এসে পড়বো, তো আপনারা এসে কিন্তু আমি এখানে আপনারা নিয়েই পড়বো একসাথে। তো হোসেন মিয়া তখন একটু হালকা হেসে বলতেছে যে ঠিক আছে দুলাল, তুমি যাও, তোমার সাথে আমার পরে কথা হবে আবার। এটা বলার পর নাকি ওনারা চলে যায়, এবং চলে যাওয়ার পর হোসেন মিয়াকে নাকি অনেক সাদাসাদি করে, দুলাল যে আসেন বাইরে আসেন, আমি কিছু খাই। তখন হোসেন মিয়া বলে যে না, আমি আর কিছু খাইতে পারবো না, তুমি যাও। তখন সেই দুলাল ভাই নাকি এসে পড়ার পর ঠিক পরের শুক্রবারে উনি এরকম ওই কবরের এখানে গিয়ে দোয়া পড়তেছে। এরকম নাকি কয়েক শুক্রবার জন্য এরকম যায় ওই কবরস্থানে গিয়ে উনি এখন দোয়া পড়ে। তখন ওনাদের বাড়িতে গিয়ে মানে ওই দুলাল ভাই বাড়িতে গিয়ে ওনার আব্বাকে গ্রামেরই একজন বলতেছে যে আপনার ছেলেকে দেখি প্রায় সময় কবরস্থানে গিয়ে এখানে এই কবরটায় গিয়ে দোয়া দরুদ পড়ে অনেকক্ষণ ধরে, কি সমস্যা, আপনার ছেলে কি হয়েছে? তখন দুলাল ভাইকে ডাকা হয়, সঙ্গে সঙ্গে দুলাল ভাইয়ের আব্বা ওনাকে ডাকে এবং ডেকে বলতেছে যে তুমি কোন কবরে গিয়ে দোয়া পড়ো, এখানে কি পড়তেছো, কি দোয়া পড়ো? তোমার যে লোকটা সে কমপ্লেন মানে কেন কথা বলছে আর কি যে আপনার ছেলে দোয়া পড়ো, সেই লোকটার সামনে ছিল। তো এরকম হোসেন ওই দুলাল ভাই বলতেছে যে না, আমি এরকম কবরস্থানে গিয়ে কবরে দোয়া পড়ি, এটা আমাকে একজন বলছে পড়তে, এটা ওনার পড়তে হবে, এরকম জন্য পড়ি। তো বলতেছে তুমি জানো যে এখানে যে দোয়া পড়ো এখানে কোনো কবরই নেই। তখন হোসেন মিয়ার মানে কথাটা ওই দুলাল ভাই বলে আর কি ওনার আব্বাকে, আব্বা কিছু মনে করবো না, হোসেন মিয়ার সাথে দেখা হয়েছিল, আমাকে ওখানে কবর ওখানে দোয়া পড়তে বলছে। তখন সেই গ্রামের যে লোকটা ছিল মানে আসছিল ওনাদের বাসায়, মানে দুলাল ভাই নিয়ে কমপ্লেন করতে আসে, তখন উনি একটু হতবাক হয়ে যায় এবং দুলাল ভাইয়ের আব্বা একটু হতবাক হয়। দুলাল ভাইয়ের আব্বা তখন দুলাল ভাইকে বলতেছে যে তুমি যে জায়গাটায় যাও, কোন জায়গা, চলো তো আমার নিয়ে যাও তো। তখন দুলাল ভাই এরকম যায় ওনার আব্বাকে নিয়ে সেই কবরস্থানের এখানে, এবং ওই লোকটার সাথে যায়। তখন বলছে যে এখানে আমি পড়ি, কোরআন তেলাওয়াত করি, এবং আমার ওই সেই হোসেন মিয়া বলছে এখানে কোরআন তেলাওয়াত করার জন্য, এখানে কোরআন মানে কোরআন এই সূরাগুলো পড়লে নাকি খুব উপকার হবে আমার। তখন সেই দুলাল ভাইয়ের আব্বা বলে তুমি হয়তো জানো না, আজ থেকে এরকম আরও 7-8 মাস আগে, তুমি বিদেশ থেকে আসা এরকম আগে হোসেন মিয়াকে কে বা কারা এখানে মেরে ফালায় রাখছিল। তারপর থেকে ওনাকে আর তো উনি তো নাই, ওনার লাশ পরে এখানে কোথাও মনে হয় কেউ দাফন দিয়ে দিয়েছে। এটা শোনার পর দুলাল ভাই নাকি পুরাটা আকাশ থেকে পড়ে, উনি প্রথম বিশ্বাসই করতে চাচ্ছিল না, কিন্তু গ্রামের পাশে যে ওনার যে লোকটা ছিল, লোকটা সেম কথাই বলে যে এই জায়গাটা তুমি যেখানে দোয়া পড়ো এখানেই হোসেন মিয়াকে কে বা কারা মেরে ফেলায় রাখছিল। আর তখন দুলাল ভাই বলে যে আমি আব্বা ওই ঘরটা যে করে এখানে তো হোসেন মিয়া নাকি থাকে। তখন উনি একটু ভালো মানে ওনার আব্বা বলতেছে দুলাল ভাইয়ের আব্বা, তুমি দেখো তো এখানে কুড়ে ঘর আছে নাকি। তখন দিনের আলোই ছিল, ওনার কি স্পষ্ট দেখে কিছুই নাই। এবং দুলাল ভাই ওনার 1 বছর পর ঠিকই যমজ বাচ্চা হয়, এবং দুলাল ভাই আমাকে এটা শেয়ার করে যে ভাই আমি আজও বুঝি না যে আসলে এটা কী হয়েছিল আমার সাথে, এবং কথাগুলো সবটা কেন কীভাবে মিলে গেল এটা আমি কিছুই বুঝি না। তো এটা দুলাল ভাই আমাকে শেয়ার করে ঘটনাটা, আমি আশা করছি আমাদের ভালো লাগবে। তো আজকে এই ঘটনা দিয়ে এপিসোডে আমার ঘটনাগুলো শেষ হলো। আশা করছি সামনে আরও ভালো কিছু ঘটনা নিয়ে আসতে পারবো, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে নরসিংদী থেকে পাঠিয়েছেন রোকন ভাইয়া। তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। সো আমি বেশি কথা না বলে তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন আমার সাথে, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি একটি সত্যি ঘটনা এবং তার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা।
যদি ঘটনাটি আপনারা শুনেন মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের গা শিংড়ে ওঠার মতো একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 8 বছর আগে। সে তখন এসএসসি ব্যাচের পরীক্ষা দিবে। তো প্রাইভেট পড়ার জন্য তার বাসাটা একদম দূরে ছিল। সে আশেপাশে বা পার্শ্ববর্তী কেউ ছিল না, তার বা ফ্রেন্ড সার্কেল তাদের বাড়ি। তো তার বাড়ি একদম একটা নিরিবিলি জায়গায়, মানে ফাঁকা জায়গায়। তো ঈদের যে জায়গায় তাদের গ্রামে, মানে বাড়ির পাশে খালি কয়েকটা বাড়ি, তাছাড়া একদম ফাঁকা তাদের গ্রামটা। আর আশেপাশে বাজার এবং রাত হলেই তাদের গ্রামে কোনো এরকম খারাপ কিছু বা অদ্ভুত কিছু ঘটে না, নিস্তব্ধ একটা গ্রাম। কিন্তু সে একটা প্রাইভেট নেয় রাত্রিকালীন সময়, দিনের বেলা আর কি মাস্টার সময় পায় না দেখে রাত্রিকালীন সময় 7টা থেকে 8টা এই সময়। সেই সময় যখন প্রাইভেট নেয় তখন ও যে যাবে বাসা থেকে যাওয়ার পথে মানে ঘুরে গেলে আর কি একটা কবরস্থান পার হওয়া লাগে না। আর যদি সে শর্টকাট পার হতে চায় তাহলে একটি কবরস্থানের রাস্তা আছে, সেদিক দিয়ে যাওয়া লাগবে। তো যে যখন প্রাইভেট পড়তেছে তখন শুরু করে, তখন থেকে সে কবরস্থানের পাশ দিয়ে যায় না কখনো সচরাচর। তো যখন যায় না সচরাচর কবরস্থানের পাশে দিয়ে রাস্তাটা দিয়ে, রাত্রিকালীন সময় কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে কেউ যাইতো না সাহস করে। কারণ কেউ যদি ওই দিক দিয়ে যাইতো তাহলে সে দেখতে পাইতো যে ওখানে কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটতো তার সাথে। কেউ হয়তো কান্নার আওয়াজ বা কেউ চিল্লাচ্ছে বা ডাকতেছে, কালো বিড়াল যাচ্ছে, এরকম অদ্ভুত ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে ওই দিক দিয়ে রাত্রিকালীন সময় যদি একাই কেউ যায় সেক্ষেত্রে। তো এরকম ভাইয়ের ফ্রেন্ড, তার নাম হচ্ছে সাব্বির, তিনি যখন এদিক দিয়ে যাওয়া আসা করে তখন সে মানে ওদিক দিয়ে আসে না, যাওয়া আসা করেই না একদম। তো একদিন প্রাইভেট পড়তে পড়তে মোটামুটি রাত 9টা বেজে গেছে। যখন 9টা বেজে গেছে তখন আকাশের পরিস্থিতি প্রচণ্ড লেভেলের খারাপ, মানে বৃষ্টি আসবে তো এরকম একটা পরিস্থিতি হুট করে। তো এখন যদি সে ঘুরে ওই রাস্তা দিয়ে যায় সেদিক দিয়ে ওর সময় লাগে মোটামুটি 10 মিনিট, আর কবরস্থানের রাস্তা দিয়ে গেলে হেঁটে গেলে ওর 5 মিনিট সময় লাগবে। তো এখন 10 মিনিটের মধ্যে ঝড়ি বৃষ্টি আসতে পারে, এখন নিশ্চিত আসতে পারে, এরকম একটা পরিস্থিতি দেখা দিচ্ছে। মানে বাতাস প্রচণ্ড গতিতে বাতাস শুরু হয়ে গেছে, বাঁশ ঝাড় এপাশ ওপাশ, মানে বাঁশগুলো দোলতেছে। সেটা দেখে তো ভয় পাচ্ছে যে এখন কি করবে সে একটা বুদ্ধি করলো যে এখন ওখান থেকে কবরস্থানের রাস্তা দিয়ে সে লাইট নিয়ে যাবে। সে সাহসী হয়ে যাবে। সে বিষয়গুলো কিন্তু জানতো না বেশিকটা যে এদিক দিয়ে ভয়ঙ্কর। সে শুধু জানতো যে কবরস্থান এদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না রাত্রিকাল সময়, কিন্তু সে হয়তো জানতো না যে এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটে প্রায় মানুষের সাথে। তো তখন যখন ও যাওয়া শুরু করে রাস্তা দিয়ে যাইতে যেতে কিছু স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর, মানে সে আরও কয়েকজন পরে প্রাইভেট তারা ওদিক দিয়ে তাদের বাসা চলে যায়, সে এদিক দিয়ে আসে। কিছু দূর আসার পর সে রাস্তায় দেখতে পায় যে একটা বাস পড়ে আছে। যখন বাসটা পড়ে আছে সেই বাসটাকে উপর দিয়ে ডেবে চলে আসলো। তো সে আস্তে আস্তে কবরস্থানটা কিন্তু মোটামুটি 2 মিনিট লাগে কবরস্থানে পার হতে, মানে জোরে হাঁটলে 1 মিনিটই হয়ে যাবে। তো এই কবরস্থানের পাশাপাশি যখন আসছে তখন তার ভয় কাজ করা শুরু করছে যে কবরস্থান একটা নিরিবিলি জায়গায়, আশেপাশে কিন্তু কোনো বাড়িও নেই। তো সে আবার ভাবতেছে দৌড় দিবে এই জায়গাটা, লাইট জ্বলাইয়ে সে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে, দৌড়াবে। সে মোটামুটি দৌড়াতে কবরস্থানের মাঝখানে আসছে। আসার পর হঠাৎ করে তার সামনে দিয়ে একটা অস্বাভাবিক লম্বা বিড়াল এসছে, একটু বড়, মানে কম হলেও 2 গুণ বড় হবে বিড়াল, কালো বিড়ালের থেকে। এরকম একটা বিড়াল তার সামনে এসে হাজির, মানে দাঁড়িয়ে গেছে। এটা দেখে সে এমন পরিমাণে ভয় পাইল
মানে বলার বাইরে, যেটা সে বলছে রাসেল ভাই, মানে প্রচণ্ড নেবলে ওইখানে ভয় পেল। পাওয়ার পর সে ওই বিলাইটাকে হিস করে তাড়াচ্ছে, কিন্তু কোনোভাবে সে সরতেছে না। তো যখন সরতেছে না, সে এবার পায়ের যে একটা জুতা ছিল, এই জুতা দিয়ে ঢেল মারার ভয় দেখাচ্ছে। পরে জুতাটা পায়ে দিয়ে একটা দিয়ে ঢিল মারছে। পরে ওখান থেকে ঢিল মারা শেষ, বিলাইটা ওখানে উধাও। সে যখন পার হওয়া, আবার হেঁটে হেঁটে যখন পার হচ্ছে, সে পিছন থেকে একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো যখন এরকম একটা কান্নার আওয়াজ শুনতে পেল, সে হয়তো ভাবলো যে পিছনে আবার কে কান্না করতেছে, কেউ ভয় পাইলো আবার এ রাস্তা দিয়ে আসার সময়। এটা ভেবে সে আবার পেছন ফিরে একটু পেছনের দিকে গেছে লাইটটা নিয়ে, হয়তো যে দেখবে যে কেউ কান্না করতেছে কিসের জন্য, বাচ্চা মানুষ, তো ভুলে এদিক দিয়ে চলে আসছে, এটা ভাবছে সে বোঝে নাই যে এখানে একটা কোনো খারাপ কিছু তার সাথে ঘটতে যাচ্ছে। তো তখন যে দেখে যে আশেপাশে কেউ নাই, তখন সে একদম তার মাথা ঘেমে পানি পড়া শুরু হয়ে গেছে। অদ্ভুত ধরনের একটা কাহিনী যে ওর ওখানে কেউ নাই, আর অথচ ওর সামনে এতটা পরিমাণে ভয়ঙ্কর একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেটা বলার বাইরে। সে পিছন ফিরে দৌড় দিল। আবার দৌড়াতে দৌড়াতে কবরস্থানের শেষ মাথায় যাওয়ার পর তার মনে হচ্ছে তার মা ওক ডাকতেছে, ওর নাম ধরায়, সাব্বির দাঁড়া। মানে এটা যখন ওইভাবে ডাকছে, তখন তার বোঝার বাকি ছিল না যে তার আম্মু বাসা থেকে বাইরে হয় না। এটা ভেবে সে পিছন ফিরে আরেকবার তাকানোর পর দেখতে পায় যে একটা সাদা লম্বা, অস্বাভাবিক লম্বা একটা মানুষ, মনে হবে 10 থেকে 12 ফিট এমন একটা লম্বা মানুষ সে দেখতে পাচ্ছে। এটা দেখে প্রচণ্ড গতিতে সে দৌড়াতে একটা সময় একটা পুরনো বাড়ির সামনে যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ওই রাস্তা দিয়ে ফির একজন লোক যাওয়ার সময় তাকে দেখতে পায় যে সে অচেতন অবস্থায় পড়ে থাকে। তো সেদিন আবার ওই লোক তাকে ওনার বাড়িতে নিয়ে যায় রাখে। আর সেই রাত্রেই তার বাবা খুঁজতে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। তারপরে তাকে বলে যে এনার বাসায় আছে। সো সেদিন আবার রাত্রেই তাকে নিয়ে যাওয়া হয়, সে ঘুমন্ত অবস্থায়। নিয়ে যাওয়ার পর তাকে সকালবেলা যখন মানে তারা ভাবছিল যে অজ্ঞান হয়েছে না, ঘুমাইছে মনে হয়, মানে ওই বাড়িতে ঘুমানোর পর সে জ্ঞান ফেরার পর ঘুমাইছে। তারপর সে বাড়িতে সকালবেলা তার বাবার সাথে সব বিষয়গুলো শেয়ার করে এবং তিনি বলে যে এরকম বিষয় এবং এই ঘটনাগুলো ঘটলো। মানে কবরস্থানে যখন মাঝখানে আসছে, তখন এতটা পরিমাণে ভয়ঙ্কর একটা কালো বিড়াল। আর আমি ভাবছিলাম যে কেউ হয়তো পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, এই জন্য আমি পেছনে গেছি। যাওয়ার পর দেখি যে কেউ নাই, তখনই আমার ভয় লাগছে। আর আমি দৌড়াতে যখন এই দিকে আসছি, তখনও একটা সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দেখতে পাই। এটা দেখে তার চোখে মুখে অনেক ভয় কাজ করে। মানে এই কথাগুলো শোনার পর তার বাবা এবং পাশে একজন মুরব্বী লোক ছিলেন, তিনি বলেন যে এই কবরস্থানে অস্বাভাবিক এরকম ভৌতিক কিছু ঘটে প্রায়। তো এই জন্য কেউ ওই রাস্তা দিয়ে যায় না সচরাচর রাত্রিকালীন সময়, সবাইকে এরকম করে মানা করা হয়। আর এর পরবর্তীতে এনার সাথে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো সবাই এলাকাবাসী সবাই জানাজানি হয়ে যায় এবং সবাই বলে যে এই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত যাতে না করে, কারণ এরকম যদি যাতায়াত করতে থাকে তাহলে এরকম ভৌতিক তার সাথেই ঘটতে পারে। এবং তারা জানতে পারে যে পার্শ্ববর্তী এলাকার একজনের সাথে এরকম ঘটনা ঘটে কিছুদিন আগে। তো এটাই হলো রোকন ভাইয়ের ঘটনা, তিনি আমাকে যেটা শেয়ার করে তার বন্ধুর কাছ থেকে শোনা আর কি ঘটনাটি। তো আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে এবং এটি কিন্তু আসলে সত্যি ঘটনা। তো অবশ্যই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ঘটনাটি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। এই ঘটনার সময়কাল 1971 কি 1972 সাল হবে। এর কিছু বিক্ষিপ্ত অংশের আমি প্রত্যক্ষদর্শী, কিন্তু তখন বয়স কম থাকায়
তার বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি হয়নি। কিন্তু ঘটনাটির সূত্রপাত হতে প্রায় শেষ পর্যন্ত যিনি জড়িয়েছিলেন তিনি আমার মেজ কাকা। আমাদের মুখার্জি পরিবার যৌথ পরিবার হওয়ায় বাড়ির অনেকের সাথে বিভিন্ন সময়ে ছুটির দিনে, উৎসবের দিনগুলিতে আসর বসত। তাই ছোটতে তো বটেই, এমনকি বড় হয়ে বাড়ির অন্যান্যদের সাথে বহুবার কাকার মুখে এই ঘটনা শুনেছি এবং একটু ভয়ও পেয়েছি। কাকার মুখে যা শুনেছি তাই লিখছি। সেই সময় আমাদের গ্রামাঞ্চলে ইলেকট্রিক ভালো রাস্তাঘাট ছিল না, ছিল অভাব আর দারিদ্র্য। প্রায় বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি লেগেই থাকতো। তাই চোর ডাকাতের উপদ্রব ঠেকাতে এলাকার বিভিন্ন গ্রামের কিছু কিছু বর্ধিষ্ণু পরিবারে বন্দুক থাকতো। চোর ডাকাত ছাড়াও এই বন্দুক ছিল আভিজাত্যের প্রতীক। আমাদের বাড়িতেও মেজ কাকার নামে একটি বন্দুক ছিল, একনলা বেলজিয়াম গান। সারা বছর এর ব্যবহার হতো না বললেই চলে, শুধু বছরে একদিন, মূলত গরমের সময় এর লাইসেন্স রিনিউ করাতে কাকাকে 25 কিলোমিটার দূরে এক আধা শহরে যেতে হতো, যার নাম গোয়ালতোড়। যানবাহনের অভাবে, যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই দীর্ঘ উঁচু নিচু ঝোপঝাড় ভরা মাটির রাস্তা কাকাকে সাইকেল করেই যেতে আসতে হতো। সকাল 10টা সাড়ে 10টায় বেরিয়ে কাজ সেরে ফিরতে রাত্রি 8টা পেরিয়ে যেত। অনেক সময় আরও দেরি হয়ে যেত। অনেকবার আমি নিজেও দেখেছি অনেক রাতে বাড়ির বিভিন্ন কাজের দায়িত্বে থাকা ও আমাদের সকলের প্রিয় রামু কাকা লণ্ঠন নিয়ে দুয়ারে দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করত কাকার জন্য। এই যাত্রাপথে কাকার সঙ্গী ছিলেন আমাদের গ্রাম হতে 2 কিলোমিটার দূরের লক্ষেশ্বর গ্রামের বর্ধিষ্ণু চাষি মণিবাবু, মণিভূষণ ব্যানার্জি। কাকার মতো 40-এর কোঠায় বয়স, খুব সরল সাদাসিধে এবং একটু ভীতু প্রকৃতির। কাকা একটু সাহসী বলেই তাকে সঙ্গী করে নিয়েছিলেন। তার বন্দুকও একনলা, তবে দেশীয়, ইছাপুর গান অ্যান্ড শেলের তৈরি। নির্দিষ্ট দিনে সকাল 10টার মধ্যে মণিবাবু ধুতি শার্ট পরে বন্দুক নিয়ে এসে উপস্থিত হতেন। তারপর তিনি ও কাকা একসঙ্গে রওনা হতেন। ওই সময় পাড়ার ছোটরা ছাড়া বড়রাও অনেকে এসে উপস্থিত হতো দুটো বন্দুক একসাথে দেখার কৌতূহল নিয়ে। ভাবটা যেন কাকারা যুদ্ধে যাচ্ছে, তাদের বিদায় জানাতে এসেছে। গ্রাম ছাড়িয়ে কিছুটা যাবার পর কাকারা শর্টকাট করার জন্য জমির একটি মোটা আল ধরতেন। সেই আল ধরে গিয়ে ঢাল পার বেয়ে নামতেন খালে। সামান্য জল ও অনেকখানি বালি পেরিয়ে ওপারে গিয়ে আরও কিছুটা আলপথ ধরে গিয়ে উঠতেন লাল মরুম বেছানো বড় রাস্তায়। এই আলপথ আর খালের রাস্তাটা সচরাচর কেউ বিশেষ করে বিকেলের পর ব্যবহার করতো না, কারণ মেইন রাস্তা এবং লোকালয় হতে এই রাস্তা অনেকখানি দূরে। খালের দুপাশে ঝোপ জঙ্গল ও আগাছা, আর পায়ে চলা বালির রাস্তার দুপাশে ছিল এলাকার একমাত্র শ্মশান। সারা বছর বালিতে পড়ে থাকতো পোড়া কাঠ, খড় ভাঙা মাটির হাঁড়ি, ছেঁড়া কাঁথা, চাদর এবং বালিশ। বছরে মাত্র একদিন হওয়ায় কাকারা কিন্তু এই পথেই আসা যাওয়া করতেন, কেননা সারা দিন ক্লান্ত শরীর নিয়ে বড় রাস্তা দিয়ে ঘুরে আসতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, যেদিনের কথা বলছি সেদিন কাকারা শহরে কাজ সেরে যখন খালের বালিতে এসে সাইকেল থেকে নামলেন, তখন রাত্রি 8টা পেরিয়ে গেছে। বালিতে সাইকেল ঠেলে ওপারের কোলে সামান্য জল পেরোলেই ঢালু পাড় বেয়ে ওপরে উঠে আবার সেই আল রাস্তা। মণিবাবু আগে, কাকা পিছনে। মণিবাবু কিছু পরিচয় দিচ্ছিলেন। কয়েক পা যাওয়ার পর তিনি দাঁড়িয়ে পড়লেন। তার কথাও থেমে গেল। কাকা বলল, কি হলো? মণিবাবু চাপা স্বরে কাকাকে বললেন, ওদিকে দেখুন, বলে সামনের ডান দিকে কিছুটা দূরের দিকে চাইবেন। সম্ভবত শুক্লপক্ষের মাঝামাঝি আকাশে এক ফালি ঘোলাটে চাঁদ উঠেছিল। তার আবছা আলোয় কাকা দেখলেন তাদের যাবার পথের ডান দিকে কিছু দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একটি ছায়া মূর্তি। কাকা ভাবলেন কেউ শৌচক্রিয়া করতে এসেছে। কাকা মণিবাবুকে সে কথা বললেন, চলো ও দেখে আর কি হবে। দুজনে আরো কিছুটা এগোনোর পর মণিবাবু চাপা ভীত স্বরে বললেন, ও মশাই, আর এগোনো যাবে না, চলুন ফিরে বড় রাস্তা ধরেই যাই। কাকা বললেন, চলুন না, দুজনে আজ ক্লান্ত, খাল পেরোতে পারলেই 15 মিনিটের মধ্যে বাড়ি, অত দূরে ঘুরে যাওয়ার কি দরকার।
বলেই কাকা দ্বিতীয়বার দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটার দিকে চাইতেই ভীষণ রকম চমকে উঠলেন। উভয়ই দেখলেন মূর্তিটা একটি 6-7 বছরের বাচ্চার। কোমর হতে নিচের দিকটা ক্রমশ মোটা হয়ে গেছে, যেন ঢিলে হাফ প্যান্ট পরে আছে, কিন্তু তার ঘাড় হতে মাথাটা নেই। ঠিক ইতিহাস বইয়ের পাতায় দেখা কনিষ্কের মূর্তির মতো সেটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে বালির উপর। কাকা সাহসী ছিলেন, কিন্তু তিনিও তখন ঘামাতে শুরু করেছেন। কিন্তু এত কাছে এসে ফিরে যেতে ইচ্ছে করছে না তাই একটু সাহস এনে বললেন, চলুন তো, কিছু হবে না। ব্যাগ হতে টর্চ বের করে মূর্তিটার উপর ফেললেন। সাথে সাথে মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক মিলিয়ে গেল বলা ভুল, টর্চের আলো যেখানে পৌঁছেছে তার ওপাশে ঠিক ওইভাবে সেটা আবার জেগে উঠল। কাকা দুচোখকে বিশ্বাস করতে না পেরে বারবার টর্চ ফেলে পরীক্ষা করছিলেন, ফলাফল সেই একই। মণিবাবু এ দেখে আরো ভয় পেয়ে গেলেন। কাকা তখন কথা না বাড়িয়ে দ্রুত সাইকেল ঠেলে এপাশে এসে পৌঁছলেন। মণিবাবু তখন জলে নামতে পারেননি, কেননা তার চোখ আটকে গিয়েছিল বালির উপর একটি সাদা গোলাকার বস্তুর দিকে। বস্তুটা একবার সামনে পিছনে, একবার ডাইনে বাঁয়ে বালির উপর গড়িয়ে চলেছে, আর বালির সাথে ঘষা লেগে খসখস করে শব্দ হচ্ছে। কাকা বললেন, কি ওটা? বলেই সেদিকে টর্চের আলো ফেললেন। দেখলেন সেটি একটি মাথার খুলি, হাড়ের উপর শুকনো চামড়া তখনও লেগে আছে। দেখবেন ওটা যেন ছোঁয়া না লাগে, তাড়াতাড়ি জলে নেমে পড়ুন। কাকার কথা শেষ হওয়ার আগেই সেই খুলিটা মণিবাবু আর তার সাইকেলের মাঝে এসে স্থির হয়ে গেল। মণিবাবু উফ বাপরে বলে একটা অস্ফুট চিৎকার করে সাইকেলটা ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে গেলেন। কাকা বললেন, আপনি তো বিপদ করবেন দেখছি, বলে আবার জলে নামতে যাচ্ছিলেন, কিন্তু তখন মণিবাবু একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। পিঠ হতে বন্দুকটা নামিয়ে তার নল দিয়ে সজোরে একটা আঘাত করলেন সেই খুলিটার উপর। একটা শব্দ হলো, ফট। খুলিটা বালির মধ্যে গেঁথে গিয়ে স্থির হয়ে গেল। মুহূর্তে কাঁধে বন্দুক ঝুলিয়ে সাইকেল তুলে দ্রুত জল পেরিয়ে প্রায় ছুটতে ছুটতে বললেন, চলুন মশাই, একদম দাঁড়াবেন না, কোনো দিকে চাইবেন না। উভয় দ্রুত ধান কাটা মাঠের ভেতর দিয়ে প্রায় ছুটতে ছুটতে সাইকেল ঠেলে এসে পড়লেন রাস্তায়। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সাইকেলে উঠে এগোলেন গ্রামের দিকে। আমাদের গ্রামে ঢোকার কিছু আগে রাস্তাটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো দুদিকে ভাগ হয়ে গেছে। একটা এসেছে আমাদের গ্রামে, অন্যটা চলে গেছে 2 কিলোমিটার দূরে মণিবাবুদের গ্রামের দিকে। ওই মোড়ে এসে ওরা দাঁড়ালেন। কাকার কেন মনে হচ্ছিল মণিবাবুকে একা যেতে দেওয়া উচিত নয়, তাই তিনি বললেন, আজ আর আপনাকে বাড়ি গিয়ে কাজ নেই, ক্লান্ত আছেন, আমার ওখানে চলুন, বিশ্রাম নেবেন, ভালো করে ঘুমিয়ে উঠে কাল সকালে যাবেন ওখানে। মণিবাবু বললেন, এই তো অল্প রাস্তা, এক্ষুনি চলে যাব। বারবার বলা সত্ত্বেও যখন তিনি রাজি হলেন না, কাকা তাকে কিছুটা এগিয়ে দেওয়ার কথা বললেন। তিনি তাতেও রাজি না হওয়ায় কাকা বললেন, তাহলে আসুন, ভালোভাবে যাবেন, আর শুনুন, যা হয়েছে তা কাউকে জানাবার দরকার নেই, আর নিজেও ওসব নিয়ে চিন্তা করবেন না, খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন। এই বলতে মণিবাবু বললেন, ঠিক আছে। এই বলে তিনি সাইকেলে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই কাকার চোখ গেল মণিবাবুর পিঠে ঝোলানো বন্দুকটায়। কাকা বললেন, দেখি দেখি করে দুপায়ে গিয়ে বন্দুকটার নলাটার দিকে চেয়ে অবাক হয়ে গেলেন। লোহার নলাটার মাথাটা টাল খেয়ে মুচকে গেছে। কিন্তু মণিবাবুকে সে কথা না বলে তিনি বললেন, ঠিক আছে আসুন। মণিবাবু রওনা দিলেন। কাকা সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না তিনি দৃষ্টির বাইরে যাচ্ছেন। মণিবাবুর গ্রামের কিছুটা আগে 10-12 ঘরের একটা আদিবাসী পাড়া আছে। কাকা শুনলেন সেখান হতে সমস্বরে ভেসে এলো অনেক কুকুরের চিৎকার, যেন তারা ভয় পেয়েছে। কুকুরের ডাক শুনে দূরে অন্ধকার মাঠ হতে ভেসে এলো শিয়ালের চিৎকার। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। আবার হঠাৎ হাওয়া শুরু হলো প্রবল বেগে। কাকা না দাঁড়িয়ে বাড়ি ফিরলেন। পরদিন একটু বেলার দিকে কাকার কি মনে হলো, আমাকে বললেন, চ একটু ঘুরে আসি। কাকাকে চিন্তিত লাগছিল সেই সকাল থেকেই, তাই আর জিজ্ঞাসা করিনি কোথায় যাব। বাড়ির বাইরে যেতে পারলেই আলাদা এক মজা। যাই হোক, আমাকে নিয়ে কাকা সাইকেলে এসে পৌঁছলেন লক্ষ্যেশ্বরে মণিবাবুর বাড়ি। বাড়ি ঢুকে কাকা অবাক, গোটা পাড়া যেন সেখানে ভেঙে পড়েছে। ঘরে উঠোন ভর্তি লোকজন। একজন কাকাকে দেখে, মুখুজ্জমশাই আসুন আসুন বলে আমাদের নিয়ে গেলেন। একজন একটা চেয়ার দিল,
মণিবাবুর খুড়তুতো ভাই বললেন, আমরা তো আপনার কাছে যেতাম, ভালোই হয়েছে আপনি এসেছেন। কারোর কাছে খবর পেলেন? কাকা অবাক হয়ে বললেন, কি খবর? আমি তো কিছু শুনিনি। কি হয়েছে? ওরা যা বলল তা সংক্ষেপে এইরকম। রাতে মণিবাবু একাই তার ঘরে শুয়েছিলেন, কারণ তার এক পিসি যিনি বিধবা হওয়ার পর এখানেই থাকতেন, তার শরীর কদিন খারাপ থাকায় মণিবাবুর স্ত্রী তার কাছে শুয়েছিলেন। গরমের জন্য মাথার কাছে জানলাটা খুলে শুয়েছিলেন মণিবাবু। জানলার পিছনে তাদের বাগান, পুকুর। মাঝরাতে ভয়ঙ্কর চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখেন মণিবাবু মেঝেতে পড়ে রয়েছেন। পাশেই পড়ে রয়েছে তার বন্দুক, যার নলটা মণিবাবুর মাথায় ছুঁয়ে আছে। মাথার পাশে রক্তে ভিজে উঠেছে মাটির মেঝেটা। তাকে ধরাধরি করে বিছানায় তুলে জল বাতাস করে কিছুটা সুস্থ করা হয়। তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, জানলা দিয়ে একটা হাত যেন তাকে জাগাবার চেষ্টা করছিল, আর কেউ যেন কিছু বলছিল। তিনি উঠে বসতেই দেখেন একটা 5-6 বছরের ছেলে, যার মাথাটা নেই, পুকুরে যাবার সরু রাস্তা ধরে বাঁশঝাড় পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ওই মাথাহীন ছেলেটাকে তিনি নাকি কাল সন্ধে খালের ধারে দেখেছেন। আর কাল রাত্রে বাড়ি ফেরার সময় তার মনে হয়েছে কি যেন কিছু বলতে বলতে তার সাইকেলের পিছনে আসছে। তিনি সাইকেল চালাতে চালাতে পিছন ফিরতেই এক মাথাহীন ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেছে। তিনি ভয় পেয়ে দ্রুত ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। তাও রাত্রের দিকে শুরু হয় ওই সমস্ত বিপত্তি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেঝেতে রক্ত থাকলেও মণিবাবুর শরীরে কোথাও কোনো রক্ত বের হয়নি। সকাল হতেই মণিবাবু নাকি জ্বরের ঘোরে ভুল বকছেন আর ঘর ছেড়ে বেরোতে চাইছেন। সব শুনে কাকা রীতিমতো অবাক, বিস্মিত। এখন যদিও বাইরে দাওয়ায় দড়ির খাটে মণিবাবু ঘুমোচ্ছেন, কাকা বললেন ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা কিছু ভাবা হয়েছে কিনা। ওরা বলল না, আসলে তখন আমাদের এলাকায় ভালো ডাক্তার ছিল না, আর হাসপাতাল বলতে বাঁকুড়া, সেখানে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। আর সকাল হতে অস্বাভাবিক আচরণ করতে শুরু করায় সবাই ভেবে নিয়েছে মণিবাবুকে কোনো অশুভ আত্মা ভর করেছে। তাই ঝাড়ফুঁক করে সুস্থ করার জন্য ওঝা ডাকতে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুজনের সাথে দুলু মাঝি নামক এক ওঝা এসে পৌঁছল। কাকা তাকে আগে দেখেনি। কাকা কেন, অনেকেই তাকে দেখেনি, তাই তাকে দেখে সবাই যেন অবাক হলো। লোকটা আবলুস কাঠের মতো কালো কুচকুচে, তেমনি লম্বা, তেমনি রোগা, বুকে পাঁজরার হাড় বেরিয়ে গেছে। হারমোনিয়াম রিডের মতো পাতলা চামড়ার মধ্যে জেগে উঠেছে হাড়গুলো। কোটরের মধ্যে তার চোখগুলো টকটকে লাল, নেশা টেশা করে এসেছে বোধ হয়। দেখার মধ্যে তার কাঁচা পাকা পুরুষ্ঠ গোফ কষের পাশ দিয়ে থুতনি পর্যন্ত নেমে এসেছে। আমি তাকে দেখে ভয় পেয়ে কাকার পিছনে দাঁড়িয়ে কাকার হাতটা শক্ত করে চেপে ধরলাম। তিনি বললেন, রোগী কোথায়? দুলু মাঝির কথা শুনে উপস্থিত সকলে চমকে উঠল। গলাটা যেমন চাপা তেমনি কর্কশ, তার উপরে প্রায় প্রতিটি শব্দেই চন্দ্রবিন্দুর যোগ রয়েছে। কাকা নিচু স্বরে বলল, এই ভূত তাড়াবে? এ তো নিজেই জীবন্ত ভূত। দুলু মণিবাবুকে দেখতে দেখতে খাটের পাশে ভিড় করে দাঁড়ানো লোকেরা থিয়েটারের পর্দার মতো দুদিকে সরে গেল। দুলু আপাদমস্তক মণিবাবুকে দেখে বলল, কে হয়েছিল একটু বলেন দেখি। সবাই কাকাকে বলতে বলায় কাকা সংক্ষেপে কাল রাত্রে খালের কাছে ঘটে যাওয়া ব্যাপারটা আর আজ যা শুনেছে তার সমস্তটাই বলল। দুলু এতক্ষণ 2 আঙুল দিয়ে তার গোপ ঠিক করতে করতে চুপচাপ শুনছিল। এবার বলল, বুঝলো, তাই এনাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবেন ভাবছিলেন? এনাকে ডাক্তারের বাপ কেন? ডাক্তারের 14 পুরুষ ভালো করতে লাগবে, এনাকে ঠিক করবে কি দুলু মাঝি। বাবুকে ভুবনার বেড়াটা ভর করেছে। সবাই প্রশ্নের উত্তরে দুলু জানালো সংক্ষেপে কয়েকদিন আগে বাঁধগোড়ার ভুবন বাগদির ছেলের শরীর খারাপ হয়। জ্বরের ঘোরে সে ভুল বকছিল। ভুবনের বউ অনেক আগেই মারা গেছে। একদিন রাতে ভুবনের মনে হয় ঘরের মধ্যে তার ছেলে কারোর সঙ্গে কথা বলছে। উঁকি মেরে লণ্ঠনের আবছা আলোয় দেখে তার ছেলের মাথার কাছে একজন মেয়ে মানুষ বসে আছে। এত রাতে ঘরে কে এসেছে দেখার জন্য ভুবন লণ্ঠন তুলে ভিতরে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। পরদিন সকাল হতে ভুবনের ছেলের জ্বর খুব বেড়ে যায়। ডাক্তারের অভাবে চিকিৎসা হয় না। শেষে সন্ধ্যার আগে ছেলেটা মরে যায়। মরার আগে ছেলেটা তার বাপকে জানায় তার মাকে সে দেখেছে, সে মায়ের কাছে যাচ্ছে। সেদিন রাতে ভুবনের ছেলেকে ওই শ্মশানের বালিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়।
দুদিন পর গ্রামের লোক বলে এত বড় ছেলেকে পুঁতে দেওয়া ঠিক হয়নি, ওকে দাহ করা দরকার। সেই মতন কাঠ ইত্যাদি নিয়ে ওরা শ্মশানে আসে, কিন্তু দেখে দুদিনের মধ্যে বালি খুঁড়ে ভুবনের ছেলের দেহের সব মাংস খেয়ে নিয়েছে কোনো নিশাচর হিংস্র প্রাণী। এমনকি তার মাথাটা দেহ থেকে ছিঁড়ে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়। ওরা আবার সেই কঙ্কাল বালি চাপা দিয়ে ফিরে যায়। দুলুর কথা শুনে সবাই চুপ হয়ে গেছে, কারণ মুখে কোনো কথা নেই। কাকা বলল, কিন্তু মণিবাবুর দোষ কোথায়? দুলু খ্যাক খ্যাক করে হেসে উঠল। তারপর তার সেই বিচিত্র ভৌতিক গলায় বলল, ওটা শুধাচ্ছেন কেন? আজ্ঞা দোষ নাই, বাবু তার লোহার যন্ত্রটা দিয়া ছালার মাথায় মারেনি। আমি আপনারে মারলে আপনি আমারে ছাড়ি দিবেন বলেন? যাই হোক, আর কোনো কথা না বলে কিছু গোটা সর্ষে, শুকনো লঙ্কা আর একটা মাটির পাত্রে এক শিশি তেল বের করে মণিবাবুর মুখ হতে নাভি পর্যন্ত জবজবে করে মালিশের মতো মাখিয়ে দিল দুলু। তেলটার গন্ধে সবার বমি আসার উপক্রম। দুলু সর্ষের তেল বললেও কাকা নিশ্চিত ওটা সর্ষের তেল নয়, ওটা অন্য কোনো তেল। এবার গোটা সর্ষেগুলো মুখ হতে সারা গায়ে ছড়িয়ে দিল সে। আঠার মতো চ্যাটচ্যাটে তেলে সর্ষেগুলো চিটিয়ে যেতে মনে হলো মণিবাবুর গোটা গায়ে ঘামাচি হয়েছে। খাটের নিচে মাটির সরায় ধুনা, শুকনো লঙ্কা আরো কি সব দিয়ে আগুন ধরানো হলো। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। লঙ্কার ঝাঁঝে কেউ কাশছে, কেউ মুখ চাপা দিয়ে সরে যাচ্ছে। দুলু নির্বিকার। ধোঁয়ার মধ্যে 8 ইঞ্চি হাড়ের টুকরো মণিবাবুর সারা শরীরে বুলোচ্ছে, আর কি এক অদ্ভুত ভাষায় সব বলতে লাগলো। মণিবাবু দুবার বিকট চিৎকার আর হাত পা ছুঁড়ে ওঠার চেষ্টা করতেই দুলু তার গালে চটাস চটাস করে দুবার চড় মারল। এরকম প্রায় ঘন্টা দেড়েক ধরে দুলুর অত্যাচার চলল মণিবাবুর উপর। তারপর দুলু জল ঢেলে মণিবাবুকে স্নান করিয়ে মধু দিয়ে গরম দুধ খাওয়ানোর কথা বলে জিনিসপত্র গোছাতে লাগলো। যাওয়ার আগে বলে গেল, যান, আর কোনো কিছু হবে নি। ভুবন বেটাকে আমি খাল ঘাটে গেড়ে দিয়েছি, আর উঠতে লাগবে। তবে ওই যন্ত্রটাকে কামার সালে নিয়ে গিয়ে আগুনে শুদ্ধ করে নেবেন। যাই হোক, দুলু মাঝির অলৌকিক হাত মন্ত্রের জোরে সে যাত্রায় মণিবাবু অনেকটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক মাস পর তার বিভিন্ন উপসর্গ দেখা যায়। প্রায় শরীর খারাপ হওয়া, ঘুম, খাওয়া এগুলো কমে যাওয়া। তিনি খুবই রোগা হয়ে যান, বাড়ি হতে বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। কাকা গিয়ে কবার দেখেও এসেছেন। এরও কয়েক মাস পর মণিবাবুর অবস্থা আরও খারাপ হয়ে যায়। খবর পেয়ে কাকা দেখতে গেলে দেখেন তার অবস্থা খুবই সংকটজনক। বিছানায় প্রায় মিশে গেছেন, যাকে বলে মৃত্যুসজ্জায়। কাকাকে দেখে বহু কষ্টে মণিবাবু কাকাকে বলেছিলেন, মুখুজ্জামশাই, আমি অনেক বড় পাপ করেছি, তারই ফল ভোগ করছি। আমিও তো ছেলের বাবা, ওই দিন মাথাটায় মারা আমার উচিত হয়নি। কাকা চুপ করে শুনছিল। মণিবাবু তেমনই কাঁপা কাঁপা গলায় অতি কষ্টে বলছিলেন, আপনাকে বলিনি, ওই দিন খালের ঘাটে ফেরার পথের রাস্তায়, আর সেদিন রাতে ঘরের জানলায় আমাকে কেউ বলেছিল, কি বলেছিল জানেন? বলেছিল, আমাকে মারলে কেন? সেই থেকে আজ পর্যন্ত যখনই একা থাকি, এমনকি ঘুমের মধ্যে আমি শুনতে পাই একটা বাচ্চা করুণ স্বরে বলছে, আমাকে মারলে কেন? এর কয়েকদিন পর মণিবাবু মারা যায়। কাকা আমাকে যেমন ঘটনাটি বলেছিলেন, তেমনই তার কিছু বন্ধুস্থানীয়কে ঘটনাটা বলার পর বলেছেন, মণিবাবু তো চলে গেছেন, আমি এখনো আছি। সেদিন খালের পাড়ে আমিও ছিলাম তার সঙ্গে। আমাকেও রাত বিরেতে মাঠে ঘাটে যেতে হয়, বয়স হচ্ছে তাই ভয় হয়। মণিবাবুর মতো আমি যদি কোনোদিন শুনি অন্ধকার হতে ঠান্ডা গলায় কেউ আমাকে বলল, আমাকে মারলে কেন, তখন মুনির মতো আমাকেও কি নিয়তির ডাকে ওখানে চলে যেতে হবে? তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে নারায়ণগঞ্জ থেকে রাসেল তার বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছে। তার বন্ধু তাদের এলাকার দুজন ছেলের কাছ থেকে ঘটনাটা শুনেছে। তো জায়গার নাম সে শেয়ার করবে না সঙ্গত কারণে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। রাসেলের রিকোয়েস্টে আমার মতো করে শেয়ার করছি ঘটনাটা। যেখানটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে একটু শহরের এমন একটা প্রান্ত যেখানে অনেক পুরনো বাড়িঘর আছে, মানে জায়গাতে বেশ পুরনো বাড়িঘর দিয়ে ঘেরা, ওই জায়গায় অনেক পুরনো বসতি সেখানে আছে। তো এরকম একটা জায়গায় একটা পুরনো বাড়ি আছে, বেশ বড় পুরনো বাড়ি। এটা জমিদার বাড়ি ঠিক বলা যাবে না, বাট
কোনো ধনী মানুষের বাড়ি ছিল এটি, এবং এখন সুরক্ষার অভাবে পড়ে আছে, ওখানে কেউ থাকে না, বাড়িটা পুরো ফাঁকা, এবং বাড়িটার আশেপাশে বিভিন্ন রকমের ছোটোখাটো স্থাপনা আছে, মানে বোঝা যায় বেশ ধনবান মানুষের বাড়ি ছিল। এটা সম্ভবত হয়তো জায়গাটা এই জায়গাটার হয়তো কোনো মীমাংসা নাই বা কিছু একটা এরকম কিছু আর কি। যাই হোক, বাড়িটা ওই জায়গায় পড়ে আছে, তার পাশে দেয়াল করা, বাড়ির দেয়ালের পাশে দেখা যাচ্ছে যে কিছু মানুষ, দরিদ্র মানুষ যারা দেখা যাচ্ছে যে থাকার জায়গা নাই, তারা ওইখানে ছাপড়া ঘরের মতো করে ওখানে থাকে। তো সেখানে দুইটা ভাই থাকতো, একজনের নাম তানিম, একজনের নাম আনোয়ার। এরা দুই ভাই আসছিল গ্রাম থেকে, তাদের ওখানে নদী ভাঙনের কারণে তারা আসলে শহরে এসে কাজের চেষ্টা করে। তো কাজকর্ম ওখানে না পেয়ে তারা বিভিন্ন রকমের ছোটোখাটো কাজ শুরু করে, মানে সুযোগ পেলে দেখা যাচ্ছে বোতল, প্লাস্টিকের বোতল এগুলো কালেক্ট করে নিয়ে যে দোকানে বিক্রি করে, আবার অনেক সময় রিক্সা চালায়, টুকিটাকি মানুষের কাজকর্ম করে দেয়। এগুলো করেই নাকি দুই ভাই চলছিল। তো এই দুই ভাই ওইখানে ওই যে সেই বাড়িটার পাশে যে দেয়ালের অংশের পাশে সেই জায়গায় তারা ওই ছাপড়া ঘরে থাকতো রাতের বেলা। তো তারা শুনতো, যখন তারা নতুন এখানে উঠছে তারা শুনতো যে ওইখানে নাকি বিভিন্ন রকমের ভৌতিক ব্যাপার স্যাপার মানুষ দেখতে পায় ওই বাড়ির ভিতরে বা এদিকে। তাদেরকে সবাই নিষেধ করতো যে কখনো বাউন্ডারি ক্রস করে ওই পাশে যাবা না। তো তানিম আনোয়ার মনে করতো যে ভাই তারা হয়তো দরিদ্র মানুষ দেখে মানুষ মনে করে যে তারা কি না কি করবে বা তারা কোনো খারাপ কাজ করবে বা চুরি করবে, এরকম ভাবতো আর কি। তো এই জন্য মনে হয় মানুষ মানা করে। যাই হোক, তারা মনে মনে কষ্ট পেত, কিন্তু কারণ তারা দুই ভাই অনেক পরিশ্রমী এবং ভালো মানুষ, কোনো রকমের উল্টাপাল্টা জিনিসে তাদের চিন্তা ভাবনা নাই, এবং তাদের অবস্থা একসময় বেশ ভালো ছিল। তারা তখন মানে যখন ভালো অবস্থা ছিল তখন তারা খুব সুন্দরভাবে দিন কাটাতো। এই নদীর ভাঙনের ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং তারা আসলে এই কর্মহীন হয়ে পড়ছে, এবং তাদেরকে এখন কেউ কাজও দিতে চাচ্ছে না। তখন কৃষিকাজে অভ্যস্ত ছিল, এখন তাদের মানে সেরকম জমি জমাতে কিছুই নাই, সেখানে জমি জমাই নাই, শহরে সেরকম ছিন্নমূলের মতো আছে। খুব কষ্ট পেত দুই ভাই। তো এরকম এক শীতকালের রাতে সারাদিন কাজ করছে তামিম আনোয়ার দুই ভাই। কাজ করে এসে বসে দেখা যাচ্ছে তাদের টুকিটাকি খাবার ছিল, সেগুলো খাইছে। ওই দিন তেমন একটা ইনকামও করতে পারে নাই, খাবার দাবার যে খুব ভালো হয়েছে তা না, পেটে ক্ষুধা অনেকটা। তো কাগজপত্র দিয়ে শীত যেহেতু পড়ছে, আগুন জ্বালায় বসে দুই ভাই আগুন পোহাচ্ছে। আগুন পোহাতে হঠাৎ করে তানিমের কাছে ভালো লাগে না, তার মনে জানি কেমন একটু মনটা খারাপ হয়। তানিম চিন্তা করে যে আমি একটু হাঁটাহাঁটি করে আসি। তো তার ভাইরা বলে যে যাবি? বলে কোথায়? আমি হাঁটবো। বলে কই হাঁটবি? হাঁটবো যেখানে ইচ্ছা হাঁটবো। তা আনোয়ার নাকি বলে যে না, আমার ভালো লাগতেছে না, তুই যা। তো তানিম তার ভাইকে রেখে হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে এবং তার মানে মনটা বেশ খারাপ। সে ওই যে দেয়াল ধরে, ওখানকার যে বাউন্ডারি দেয়াল, ওই পাশে গাছ লাগানো, অনেক গাছ আছে, গাছগাছালি পাই দিয়ে হেঁটে যাচ্ছে। মনটা খারাপ, তাদের ভালো দিনের কথা চিন্তা করে, তাদের গ্রামের কথা চিন্তা করে, গ্রাম কেমন ছিল, গ্রামে কিভাবে চলতো, তাদের সেই দিন সন্ধ্যার পর কীরকম দিন কাটতো। তখন দুই ভাই পড়াশোনাও করতো, তারা দুই ভাই একদম পিঠাপিঠি আর কি, এক ক্লাস উপরে নিচে পড়তো আর কি। তো যাই হোক, এগুলো মনে করে করে হাঁটতে হাঁটতে তার কাছে খুব খারাপ লাগে। রাস্তা দিয়ে মানে শীত পড়ছে, শীতে শহরের ঠান্ডাতে দেখা যাচ্ছে যে ওই যেখানে গাছগাছালি আছে ওইখানে বেশ কুয়াশা, রিক্সা যাচ্ছে এরকম। দূরে এক বাদাম বিক্রি করতেছে, সেই কুপির আলো জ্বলতেছে, এতগুলো বাদাম নিয়ে বসছে। তানিমের খুব ইচ্ছা করতেছিল যে সে ওখান থেকে বাদাম কিছু কিনে খায়, কিন্তু সে ওটা কিনতে পারবে না, কারণ তার কাছে টাকা নেই। তো মন খুব খারাপ। তখন চিন্তা করতেছিল যে এই সামান্য 2 টাকার বাদামেও কিনতে পারবো না। মানে এটা এখন থেকে বেশ অনেক দিন আগের ঘটনা, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো তখন 2 টাকায় বাদাম পাওয়া যেত আর কি। তো যাই হোক, তানিম হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গিয়ে এক সময় সে দেখে যে ওই যে বাড়িতে ঢোকার যে বাউন্ডারিটা এখান থেকে খোলা আর কি, বাউন্ডারি দেয়াল নাই। তো সে চিন্তা করে যে এই জায়গা দিয়ে তো খুব একটা আশা হয় নাই, যাই হাঁটি ভিতরে কি আছে। তো হেঁটে হেঁটে সে ঢুকে যায় বাড়ির পুরা যে কম্পাউন্ডের ভিতরে ঢুকে দেখতেছে যে এই জায়গাটা মোটামুটি ওই ঘাস উঁচু হয়ে জন্মায় আছে। ঘাস তো এখানে মেনটেন করা হয় না, উঁচু নিচু ঘাস হয়ে রয়েছে। এদিকে 2-একটা এখানে মনে হয় কিছু ছিল, সেগুলোর ভাঙা দেয়াল আছে। তো এরকম দেখে দেখে সে হাঁটতেছে এবং তার কাছে বেশ ভালো লাগতেছে, কারণ এই শীতকালে এই জায়গাটাতে বাড়ির ভেতরে কম্পাউন্ডের ভেতরে আর আলো নাই। হ্যাঁ, মানে ভিতরে আলো নাই, চাঁদের আলো যতটুকু পড়ছে শীত ধোঁয়া আলো, মানে এই যে কুয়াশা ধুয়ে যে আলো আসতেছে সেটা জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তার কাছে একেবারে অন্যরকম লাগতেছে। সে মোটামুটি হারায় গেছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে যে সেই তাদের গ্রামে আছে, যেটা ভেঙে গেছে, যে গ্রাম এখন নাই। তার কাছে মনে হচ্ছে সেই গ্রামের কোনো একটা পথ দিয়ে সে হেঁটে যাচ্ছে।
সে অনেকটা হারায় গেছে, মানে আসলে তার এই মানে মন খারাপ থেকে তাকে অন্য একটা জগতে নিয়ে গেছে। চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সে যে এক সময় দেখলো যে সে ওই মূল যে দালানটার কাছে চলে আসছে। তো তাকায় সে দেখতেছে চাঁদের আলো পড়ছে বিল্ডিংটার উপরে, মানে ভাঙাচোরা বিল্ডিং, বেশ পুরান, তারপরে অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে পিছন দিয়ে ঘুরে আসে, বিল্ডিংটার পিছনটা কেমন দেখে আসি, একদিকে তো আসি না। তো হাঁটতে হাঁটতে বিল্ডিংটার একদিকে চলে গেল, এখানে অনেক গাছগাছালি, এবং তার পাশে ওই বিল্ডিংয়ের এই বাড়ির মানে এই বিল্ডিংয়ের একটা দেয়াল বাউন্ডারি, তারপরে ওই পাশে আরও একটা স্থাপনা, সেটা কোন একটা স্থাপনা যাই হোক, কিন্তু অন্ধকার, কেউ নাই, বড় গাছ উঠে গেছে এখানে। তো তানিম কি মনে করে হেঁটে ঢুকলো এখানে, সে তো গ্রামের ছেলে, সে ভয় পায় না, সে হেঁটে ওই যে ওই গাছগাছালির ওদিক দিয়ে যাচ্ছে আর কি পিছনে। তো যখন ওইতে যাচ্ছে সে দেখলো যে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে খাবারের, মনে হচ্ছে যে কেউ মানে খুব মানে মজা করে বিরিয়ানি রান্না করতেছে, যে ড্যাক বসা বিরিয়ানি রান্না করে কোনো অনুষ্ঠান হলে যেরকম সেরকম এই জায়গায়। তো তানিমের কাছে অবাক লাগলো যে এখানে রাত্রেবেলা এত বিরিয়ানি কে পাকাইতেছে, মানে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে ওরসের খাবার যেরকম রান্না হয় সেরকম। তো তানিম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে খুব আগ্রহ বসে কি ব্যাপার এখানে। তো সে হেঁটে যে যখন নাকি ওই বিল্ডিংটার ওই গাছগাছালি রিসাইড দিয়ে পার হয়ে মূল বিল্ডিংয়ের পেছনের অংশে আসলো, তো ওইখানে দেখলো যে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটার মধ্যে অনেকগুলো ড্যাগ, মানে খাবারের ড্যাগ, সেগুলো রান্না হয়েছে রাখা, ওটার নিচে মনে হয় কয়লা দিয়ে গরম করতেছে, আগুন কিন্তু জ্বলতেছে না দাউ দাউ করে, কয়লা দিয়ে জ্বলতেছে, মানে সে কয়লাতে গরম হচ্ছে। একজন সাদা আলখাল্লা পরা মানুষ, মানে আলখাল্লা পরা, আরবরা যেরকম আলখাল্লা পরে সেরকম আলখাল্লা পরা, এবং মাথার মধ্যে ওরকম কাপড় দিয়ে আটকানো, মানে মাথাটা ঢাকা, সে একটা বড় এরকম চামচ দিয়ে আস্তে করে ওই খাবারের যেই ড্যাগটা এই পাশে গরম হয়েছে নতুন, সেটাকে নাড়তেছে এরকম। আর সে তাকায় দেখলো তার থেকে অনেক সামনে, মানে এখানে তো মিনিমাম 7-8টা ড্যাগ এরকম রাখা, তার থেকে অনেক সামনে ওই রাস্তা চিকন দিয়ে, মানে পাশে একটা চিকন রাস্তা বের হয়ে গেছে, ওদিক দিয়ে হেঁটে গেলে ওই পাশেও কিন্তু কেউ নাই, ওই পাশে মনে হচ্ছে যে একটা নিচু জায়গা আর কি বেশ। ওইখানে সে দেখতে পাচ্ছে যে অনেকগুলো মানুষ বসে, একই রকম এরকম আলখাল্লা পরা বসে আছে ওইখানে, এবং তাদের সামনে মনে হচ্ছে একটা দস্তরখান বিছানো, মানে খাবার দিবে এরকম। তো সে চিন্তা করলো যে আমি কি ওখানে যাব, যে আমি এখানে বসবো চুপচাপ যদি খেয়ে নিতে পারি। তো তখন তার কাছে তার ভাই আনোয়ারের কথা মনে হলো যে আমি যদি এখানে বসে খেয়ে নেই, আনোয়ার কি করবে, আর আনোয়াররা এখন ডেকে আনার মতো তো অবস্থা নেই, এখানে তো মনে হচ্ছে তারা খাবারের জন্য বসছে, কি খাওয়াইতেছে সে চিন্তা করতেছে, এরকম যে অনেক সময় আছে না দরিদ্র মানুষকে খাবার দেয়। তো তখন তো সে আবার চিন্তা করতেছে যে এত দামি খাবার দরিদ্রদেরকে খাওয়াবে, এটা তো ঘ্রাণ শুনে আমারই হয়েছে, আমি কোনো হোটেলে এত সুন্দর ঘ্রাণ পাই না। তো যাই হোক, তানিম কি করলো, আস্তে আস্তে এই পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে মানে এই পাশে যে দেয়ালটা ছিল দেয়ালের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গাছের নিচ দিয়ে তাকাচ্ছে ওই লোকটার দিকে যে নাড়তেছে। তার চেহারা ভালো দেখা যাচ্ছে না, বেশ লম্বা, লোকটাকে দেখে মনে হয় 6 ফিট 6.5 ফিট উচ্চতা, মানে বেশ লম্বা এরকম, সে নাড়তেছে। তো তানিম হাঁটতে হাঁটতে আস্তে করে লোকটাকে পার হয়ে সোজা চলে গেল, সোজা গিয়ে সে ওই যে নিচু জায়গা যেখানে মানুষ বসে আছে দেখছে, সে ওই জায়গা দিয়ে এলো। এখন তো দূর থেকে মানে মানুষগুলোকে মনে হয়েছিল যে অনেক ছোট ছোট, এখন মানুষগুলোকে দেখা যাচ্ছে বেশ বড়, সে বুঝতে পারছে যে এই মানুষগুলো বেশ উচ্চতা ভালো। তো সে চিন্তা করতেছে, এবং সবাই আলখাল্লা পরা। তখন ভাবলো যে আমি যে এদের পাশে কিভাবে বসবো, এরা তো নিশ্চয়ই মানে মনে হইতেছে যে কোনো একটা মানে তারা হয়তো কোনো একটা দাওয়াতে আসছে বা কিছু, তাদের কোনো এখানে একটা অনুষ্ঠান আছে, এর জন্য এদের পাশে আমার বসার কোনো উপায় নেই। তারপরে সে হাঁটতে হাঁটতে আরও কিউরিয়াস হয়ে কাছে গেল, ওই নিচু অংশটার কাছে গেছে, শীত বেশ জেগে বসছে, এই জায়গাটা বেশ ঠান্ডা, কাঁপুনি লেগে গেছে, মানে তানিমের শরীরে কিন্তু একটা সোয়েটার পরা, কিন্তু সেই সোয়েটারটা পুরানো, শীত ভালো মানতেছে না, সে এরকম কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে সে একটা গাছের ফাঁকে দিয়ে দেখলো, একটা গাছের ফাঁকে যে দাঁড়াইলো, সেখান থেকে তাকায় সে দেখতেছে যে মানুষগুলো বসে আছে, মানে ওই জায়গাটা একটু নিচু আর কি, সামনে দস্তরখান বিছানো, আর ওই কর্নারে মনে হচ্ছে যে একটা রাখা, মানে হারিকেনের মতো রাখা, আলো ছড়াচ্ছে। আর এই কর্নারে এই দুইটা আলোতেই মোটামুটি হালকা দেখা যাচ্ছে এই জায়গাটা, আকাশে চাঁদ আছে, মেঘে ঢাকা চাঁদ হালকা হালকা আলো ফেলতেছে। তো তানিমের কাছে অবাক লাগলো, এই অল্প আলোতে এরা কি খাবে এখানে বসে। তো তারপর সে দেখলো যে ওখান থেকে আরো 2 জন এরকম লম্বা লম্বা মানুষ ড্যাগ নিয়ে আসতেছে, মানে ওই যে ডেকচি যেটা আছে সেটাকে এরকম করে লাঠি দিয়ে বাঁধা অবস্থায় নিয়ে আসতেছে, এনে ওই নিচু জায়গার সামনে রাখলো, এবং সেখান থেকে ডেকচির মানে মুখ খোলা হলো, ঢাকনা খোলা হলো, একেবারে অসাধারণ ঘ্রাণে ছড়িয়ে গেল চারিদিক। আর সেই খাবার তারপর বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলারে। তো তানিম খুব অবাক হয়ে একটা জিনিস খেয়াল করলো, সে এই যে যারা এখানে খাবার দিচ্ছে বা খাবার যারা খেতে বসছে, তাদের কারো চেহারা সে বুঝতে পারছে না,
চেহারাটা তার কাছে মনে হচ্ছে অস্পষ্ট, মনে হচ্ছে ধোঁয়াটে, ব্লার হয়ে গেলে যেরকম সেরকম। অবাক হয়ে গেল সে, মানে তানিমের মাথা কাজ করতেছে না যে এরকম কিভাবে হয়। সে এই গাছের ফাঁক দিয়ে আরো সামনে যাওয়ার চেষ্টা করলো। সে মোটামুটি বেশ খানিকটা কাছে চলে গেছে, প্রায় ওই মানুষগুলোর থেকে প্রায় তার দূরত্ব তখন 20 ফিটের মতো। এখনো সে কারোর চেহারা দেখতে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে মুখের জায়গাটা ধোঁয়াশে লাগতেছে তার কাছে, মানে ধোঁয়াটে মুখ, মানে মুখ ক্লিয়ার না। তখন তার ভয় লাগলো, আর চিন্তা করলো এই মানুষগুলা সবগুলার হাইট একই রকম কিভাবে, এত সুন্দর স্মেলের খাবার সার্ভ করতেছে এই জায়গায়, অন্ধকারে বসে কেন খাবে? তার কাছে ভয় লাগলো। তো সে ভয়ে সে পিছায় যেতে গেছিল আর কি। তো ভয় পেয়েছে, কারণ দূরত্ব তো কাছাকাছি তার সাথে। পিছাতে পড়ে গেছে সে, ধাপ করে পড়ছে যেই জায়গায়, ওই জায়গায় ঘাস টাস শুকনা পাতা ছিল, বেশ শব্দ হয়েছে। তো সে খেয়াল করলো যে মানুষগুলা মনে হলো তার দিকে তাকাইলো কয়েকজন এই পাশ থেকে। সে অবাক হয়ে দেখলো যে কারো চেহারা দেখা যাচ্ছে না, চেহারার জায়গাটা ধোঁয়াটে। তানিম ভয়ের চোটে ওয়াল্লা ওয়াল্লা বলে দৌড় দিল। সে দৌড়াইতে সে একদম চোখ বন্ধ করে দৌড়াচ্ছে কোন দিকে যাচ্ছে। তো সে দেখলো যে ওই জায়গায় একটা দেয়াল পাইছে সে। তো খুব দ্রুত লাফ দিয়ে সে দেয়ালের উপর ধরে কোনো মতে হাঁচড়ে পাশে দেয়ালের ওই পারে চলে গেল। তো এই পারে যে পড়ছে ঘাস, উঁচু ঘাস আগাছা, এর মধ্যে পাশে ড্রেন, কোনো মতে ড্রেনটা টপকায় সে দৌড়াচ্ছে। ঠান্ডার মধ্যে শীত, তার পায়ের স্যান্ডেল একটা ছিল, স্যান্ডেল চলে গেছে কোথাও। খালি পায়ে দৌড়াইতে সে চলে আসলো এই রাস্তার মাথায়। তারপর দেখলো যে বাঁ দিকে গেলে বুঝতে পারলো তাদের থাকার জায়গা। সে দৌড়াচ্ছে ওদিকে, দৌড়াইতে একসময় সে হাঁপাতে তার ঘরের কাছে চলে আসলো। তো দেখলো যে আনোয়ার খুব চিন্তিতভাবে তাকায় আছে। তাকে দেখে বললো, কিরে তুই কইছিলি, তোর এই অবস্থা কেন, তুই দৌড়ে আসলি কোত্থেকে? তো তানিম বলতেছে, ভাই রে ভয় পাইছি রে, অনেক ভয়ের জিনিস দেখে আসছি, আগুন নিভা তাড়াতাড়ি ঘরে ঢোক। তো তার ভাই আর কিছু বলতে পারলো না। সে ওই যে এখানে একটু পানি ছিল তাদের কলসিতে, সেটা পানি নিয়ে ওই আগুন ধরাইছিল যেখানে, নিভাই দিয়ে দুইজন ঢুকে গেল ঘরে। তো ঘরে ঢুকে তাদের ওখানে কুপি ছিল, কুপিও জ্বালাইলো তারা। তো কুপি জ্বালায় জিজ্ঞেস করতেছে আনোয়ার যে, কিরে কি অবস্থা তোর, তুই তো এখন এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছিস একদম। এদিকে আনোয়ার কিন্তু গায়ের মধ্যে একটা কাঁথা দিয়ে নিছে, দিয়ে বলছে তুই তো ঠান্ডায় ঘেমে গেছিস একবারে। বলে, ভাই কি দেখছি জানিস? বলে, কি? ওইদিকে গেছিলাম, এরকম একটা জিনিস দেখছি। তো তার ভাই বলে, এরকম যাইস না, তোরা না করছি, ওদিকে যাইস না, আর মানুষজন আমাদের ওই জায়গায় যাওয়াটা পছন্দ করে না, যাইস না, চুপচাপ শুয়ে পড় এখন। তো তোর কি খিদা লাগছে বেশি? ঘ্রাণ পেয়ে মনে হচ্ছে তোর খুব লোভ লাগছে। তো চুপ করে আছে তানিম। তারপর বলে যে, এখন এগুলো চিন্তা করিস না, কাল পরশু দুই ভাই খামুনে, দুজনে যে বিরিয়ানি খামুনে, অসুবিধা নেই, এখন ঘুমায় যা বলে সে শুয়ে পড়ে। কুপিটা ফু দিয়ে নিভাই দেয়, তানিমরে বলে শুয়ে পড়তে। তো তানিমও তার গামছা দিয়ে গা মোছে, কারণ সে ঘেমে গেছিল। তারপর সে দেখে যে গা মোছার পর ঠান্ডা লাগা শুরু করছে, তাড়াতাড়ি সে কাঁথা দিয়ে সে শুয়ে পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা করতেছিল তানিম, কি দেখলো, ভয়ও লাগতেছে, তার মনে পড়তেছে ওই মানুষগুলোর চেহারা ধোঁয়াটে, সে চিন্তা করে করতে পারতেছে না। তো একটা সময় সেও ঘুমায় পড়লো। তো অনেকক্ষণ ঘুমায় আসছে দুজন। হঠাৎ করে নাকের মধ্যে সুন্দর ঘ্রাণ লাগতেছে তানিমের কাছে, এবং সে মনে হচ্ছে যে সে ঘ্রাণ পাইছিল বিরিয়ানির, সেরকম একটা ঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। তো তানিম এটা ঘ্রাণটা এত ব্যাপকভাবে লাগতেছে বলার মতো না। আর সে ক্ষুধার্ত ছিল, তার আসলে পেটে ক্ষুধা ছিল ওই দিন, আর এই ঘ্রাণটা খুবই লাগছে। সে ঘুমের মধ্যে ঘ্রাণটা নাকে যাওয়াতে সে ঘুম ভেঙে গেল এক সময়। তো সে তাকায় দেখতেছে যে তার ঘরের মধ্যে অন্ধকার, তাদের ঘরের মধ্যে দেয়ালের উপর যেই সাইড দিয়ে প্লাস্টিক দিয়ে লাগানো, এর জন্য হালকা আলো ঢুকতো বাইরের, ওই দূরে ল্যাম্পপোস্টের আলো হালকা ঢুকতো। তো ঢোকাতে সে দেখতেছে ঘরটা অন্ধকার, তার ভাই নড়াচড়া করতেছে অস্থিরভাবে আনোয়ার, আর ঘরের মধ্যে অসম্ভব সুন্দর সেই বিরিয়ানির ঘ্রাণ, আর তার সাথে আতরের মতো একটা ডিপ একটা আতরের ঘ্রাণ। তো সে তার ভাইকে ডাক দিল সাথে সাথে আনোয়ারে, যে কিরে ওট আনোয়ারে ডাক দিল। তো আনোয়ার উঠছে, আনোয়ার বড় তার থেকে, যদিও দুই ভাই তুই করেই বলে একে অপরকে। আনোয়ার বলে, কিরে কি হয়েছে? আনোয়ার বলতেছে, কিরে এখানে এত খাবারের ঘ্রাণ কেন, আর এরকম আতরের ঘ্রাণ কেন, দন্ত বন্ধ আসতেছে। বলে, আরে কি বুঝলাম না, এই জন্যই তো আমি উঠাইলাম। তো তারপর তাড়াতাড়ি ম্যাচটা নিয়ে তারা কুপি জ্বালার পর তো দুই ভাইয়ের চোখ ছানা বড়া হয়ে গেছে, কারণ তাদের যেই ঢোকার জায়গাটা, তাদের যে ঘরে ঢুকে ওই জায়গাটা কিন্তু একটা বেড়া দিয়ে এরকম টানা থাকে। তো দেখতেছে ওই বেড়ার দরজা ঠিকই টানা, কিন্তু তাদের যে পায়ের কাছে এরকম একটা হাড়ির মতো রাখা, মাটির হাড়ি এত বড়, এবং সেটার মুখের মধ্যে একটা মাটির ঢাকনা দেয়া, আর তার পাশে
একটা এরকম প্যাকেটটা মনে হচ্ছে জল জ্বলা কোনো কাগজ দিয়ে প্যাকেট করা, কিন্তু এই ধরনের কাগজ সচরাচর তাদের চোখে পড়ে নাই, তারা মানে দেখে নাই, খুবই দামি কোনো কাগজ দিয়ে প্যাকেট করা। তো তাড়াতাড়ি দুই ভাই উঠে বসে বলে এটা কি, মাটির হাঁড়িটা হাত দিয়ে দেখে গরম, মানে বেশ গরম তখনও ভিতরে। তো যাই হোক ঢাকনাটা খুলে দুই ভাই টেনে, এবং ঢাকনাটা ওই যে আটা বা কিছু দিয়ে বন্ধ করে যেরকম ওই যে যারা রান্না করে বাবুর্চিরা সেইভাবে করে বন্ধ করা। তো ঢাকনাটা খুলে ওই আটা সরায়, দেখে একদম ঘ্রাণ এসে নাকে বাড়ি মারে তাদের, মানে অসাধারণ সেই ঘ্রাণ, মানে বলার মতো না। এটা খুব ভালো কোনো বাবুর্চি যদি রান্না করে সেরকম ওরসের খাবার যেরকম সেরকম, তো ঘ্রাণ ভেতর থেকে একদম বিরিয়ানির ঘ্রাণ আসতেছে ওরকম। তো খুব অবাক হয়ে যায় দুই ভাই, এটা কে রেখে গেল তাদেরকে। তো সেটা পাশে রাখে। তানিমের তো আসলে মানে পেটে ক্ষুধা অনেক হয়ে উঠছিল, আর তারপরে এটা আর এই যে জিলজিলা যে কাগজ দিয়ে প্যাকেট করা ওইটাও টেনে খুলে ফেলে দেখে ভেতরে মিষ্টি, খুব দামি মিষ্টি, এবং এই মিষ্টি মানে কত দাম হবে তার ঠিক নেই, সুন্দর করে সাজানো ভিতরে। তো দুই ভাই খুব অবাক হয়ে যায়। তো তখন তাদের আনোয়ার বলে তানিমকে, আমার মনে হয় কি ভাই, তুই মনে হয় জিনদের খাইতে দেখছিলি, ওরা তোরে দেখছে, তাদের খারাপ লাগছে, তারা তোর জন্য এরকম খাবার রেখে গেছে এখানে এসে, এখন খেয়ে নেয়, আর কোনো কথা বলিস না, আগে পরে কথা। তো তাদের প্লেট ছিল, দুই ভাই খাবার বের করে খায়, অসাধারণ সে স্বাদ, মনে হয় যে মানে খুব মানে এরকম তারা কিন্তু কখনো এরকম কোনো বাবুর্চির হাতের খাবার খায়নি, এত স্বাদ ছিল সেই খাবারটা। তো দুই ভাই নাকি খেয়ে নেয়, এবং খেয়ে নেওয়ার পর তাদের মানে পেট ভরে যায়, এবং খাবারের মধ্যে নাকি এত বরকত ছিল যে খাবার শেষ হইতে চায় না, দুজন পেট ভরে খাইছে তারপর শেষ হইতে চায় না। তো যাই হোক শেষ পর্যন্ত তারা শেষ করে, ওই হাঁড়ির খাবার শেষ করে, মিষ্টিও খায় দুই ভাই, এবং মিষ্টিটা রেখে দেয়, বাকি খাওয়ার পর যতটুকু আছে রেখে দেয় একপাশে, হাঁড়িটাও একপাশে রেখে দেয়। এবং তারপর দুই ভাই অনেকক্ষণ বসে চিন্তা করে যে এটা কিভাবে হলো। তো ওই আনোয়ার ওইটাই বলে, মনে হয় কোনো জিনরা ছিল ওইখানে, এর জন্য তোরা খাবার দিয়ে গেছে এরকমভাবে। তো মানে এগুলাই করতে করতে মানে দুজন কথা বলতে বলতে এক সময় তারা আবার ঘুমায় পড়ে, মানে তখন রাত হয়ে গেছে, অনেক গভীর রাত, ঘুমায় পড়ে আবার দুই ভাই। তো তারা যখন ঘুম থেকে উঠে তখন ফজরের পরে, ফজর অলরেডি হয়ে গেছে, আশেপাশে শব্দ শুরু হয়ে গেছে, যে তাদের এই ছাপড়া ঘরটা একদম দেয়ালের পাশে, রাস্তার পাশে। তো ওঠার পরে তারা দেখে যে অলরেডি আলো ঢুকতেছে ঘরে। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, তাদের ঘরে কোনো হাঁড়িও ছিল না, প্যাকেটও ছিল না, দুজনের পেট কিন্তু ভরা। খুব অবাক, তারা বলে কি আমরা স্বপ্ন দেখলাম, পেট ভরলো কেমনে, এবং মুখে তখনও সেই টেস্ট লেগে আছে তাদের খাবারের। তো দুই ভাই নাকি হাতটা নাকের সামনে নিয়ে দেখে ঠিক সেই বিরিয়ানির ঘ্রাণ হাতে, মানে হাতের মধ্যে বিরিয়ানির ঘ্রাণ লেগে আছে, পানি দিয়ে হাত ধুইছে তারা, তারপরেও সেই বিরিয়ানির ঘ্রাণ হাতে। খুব অবাক হয়ে যায় যে কিভাবে, মিষ্টির প্যাকেটটাও কিন্তু নাই, যে অল্প কটা মিষ্টি রাখছিল, হাঁড়িটা রাখছিল, সেটার কিছুই নাই। তো এইটা ছিল তাদের দুই ভাইয়ের একটা আশ্চর্যজনক জিনিস। এবং এরপর নাকি মাঝে মাঝেই তানিম ওখানে ঘোরাঘুরি করতো, যে এরকমভাবে তাকে মানে জিনরা কিছু দিয়ে যায় নাকি খাওয়ার জন্য। তো সেরকম আর কিছু সে পায় নাই, ওই দিনই তার এটাই ছিল। তো ওই বাড়ির মধ্যে আর সাহস করে ঢুকে নাই তারা, কারণ এটাতে পরে কি হয় না কি মানে সমস্যা হয় কিনা কে জানে। কিন্তু ওইটা ছিল তাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং সেরকম স্বাদের খাবার নাকি দুই ভাইয়ের কেউই আর কখনো পায় নাই, কত জায়গায় খাবার খাইছে ওরকম আর পায় নাই। তো এই ছিল রাসেলের শেয়ার করা ঘটনা। রাসেলের বন্ধু তার কাছে শেয়ার করছে, এটা তাদের এলাকার, তাদের যে এলাকা সেখানকার একটা ঘটনা। আর আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভালো লাগছে। এরকম কিন্তু আমি শুনছি অনেকের কাছে যে এরকম অনেকেই জিনদের আনা খাবার খাইছেন, অনেকেই বলে এরকম। আমি কিন্তু শুনছি অনেকের কাছে এরকম শোনা যায়। ইনফ্যাক্ট আমিও একবার ছোটবেলায় একজন মানুষকে দেখেছিলাম যে পানির মধ্যে, মানে একদম পানি, মানে তার নিজের আনা পানি না, অন্য যেই বাসায় তিনি আসছেন সেই বাসা থেকে তাকে পানি দেওয়া হয়েছে, এবং একটা তসবি দেওয়া হয়েছে সেই বাসা থেকেই, মানে যাকে দেওয়া হয়েছে তার না, সেই তসবিটা পানিতে রাখার সাথে সাথেই সেটা একেবারে অরেঞ্জ কালারের শরবত হয়ে গেছিল, ট্যাংয়ের মতো কালার। এবং সেই শরবতের টেস্টটা অনেক ভালো ছিল, অনেক মজার ছিল। এটা আমি নিজেও ট্রাই করে দেখছিলাম অল্প ছোট থাকতে। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটে, পৃথিবী বড়ই রহস্যময়, অনেক রহস্যময় জিনিসই ঘটে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম।
তো প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়তই স্পেশাল এপিসোড তৈরি করতেছি আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা এরকম স্পেশাল এপিসোডগুলো শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই স্পেশাল ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্য বাছাইকৃত ঘটনা। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের এই ঘটনাগুলো কীরকম লাগলো, আর কার ঘটনাটি কীরকম লাগছে এই কমেন্টটাও করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি নিজেদের সাথে এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা বা আপনাদের সাথে নিজেদের কোনো ভৌতিক ঘটনা ঘটে